রিনি আজ এসেছে নিজের এক্স হাজবেন্ডের বিয়ে খেতে। শুনতে কি অদ্ভুত লাগছে, তবুও এটাই ঘটছে। ডিভোর্সের মাস পেরোতে না পেরোতে রিনির প্রাক্তন সোহান আবার বিয়ের পিঁড়িতে বসেছে। তবে রিনিকে যেমন সাদা মাটা ভাবে বিয়ে করেছিল তেমন করে নয়। এবারের বিয়ে হচ্ছে দুমদাম করে। প্রেস মিডিয়া তো রয়েছেই, সাথে শহরের মেয়র, মন্ত্রী সহ। তবে এসবে রিনির মুখের ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। যেটা সে সোহানের সাথে থাকাকালীন করেনি, সেটা আজ করছে। সে আজ বেশ সেজেগুজে এসেছে, তার পরা গাউনটায় নজর কাটছে সবার। সে সবার সাথে হেসে হেসেই কথা বলছে। তার মুখ দেখে মনে হচ্ছে না এক হাজবেন্ডকে অন্য নারীর পাশে তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে বলে। রিনির বাবা জাহাঙ্গীর চৌধুরী পেশায় একজন রিয়েল এস্টেট টাইকুন। তার একমাত্র মেয়ে আদ্রিয়ানা চৌধুরী রিনি। সোহানের বাবা বিজনেসম্যান। শিয়ানে শিয়ানে কোলাকুলি, যেটাকে বলে, কেউ কারো থেকে কম যায় না। রিনির সাথে সোহানের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল। বড়লোকের মেয়ে হলেও রিনি চেয়েছিল সোহানের সাথে গুছিয়ে সংসার করতে। চেষ্টাও করেছে অনেক। সংসারে বেশি এফোর্টটা সেই দিয়েছে সব সময়। কিন্তু এই যে বলে না, পুরুষ ঘরে বিরানি রেখেও বাইরের পান্তা ভাতে নজর দিতে পারে, সোহানেরও হলো সেই দশা। তবে এবার যাকে বিয়ে করছে সে সোহানের বাবার বন্ধুর মেয়ে। সম্পর্কটা তাদের অনেক দিন ধরেই ছিল। শুধু রিনি প্রথমে বুঝতে পারেনি। অনেক চেষ্টা করেও সে সোহানকে বোঝাতে পারেনি। তাই সোহান ভেবেছিল তার নতুন বিয়ের খবর শুনে বুঝি রিনি পায়ে পড়বে, তার অনুনয় বিনিময় করবে, যেমনটা সবসময় করে এসেছে। সুহান তাকে হাসির ছলে বারবার অপমান অসম্মান করা সত্ত্বেও সে তাকে ছেড়ে যায়নি। রিনি ভেবেছে সুহানও বুঝি তাকে ভালোবাসে, কিন্তু না, সুহান শুধুমাত্র তাকে ব্যবহার করে গেছে সব সময়। বন্ধুদের সামনে নিচু দেখিয়েছে, বড়াই করে বলেছে, দেখ, এত বড় লোকের মেয়ে হয়েও কেমন আমার পায়ে পড়ে থাকে। আজকেও সেটাই দেখানোর জন্য সুহান রিনিকে ইনভাইট করেছে, কিন্তু সুহান তখন অবাক হলো যখন দেখলো রিনির মুখ বার করার পরিবর্তে চৌড়া হেসে বেশ এনজয় করছে বিয়ের অনুষ্ঠানটা। রিনির ফ্রেন্ড ঈশাও এসেছে ওর সাথে। ঈশা রিনির কানে কানে বলল, কি ব্যাপার বলতো তোর? আজ সুহানের বিয়ে, অথচ তোর মাঝে আমি মন খারাপের লেশ মাত্র দেখতে পাচ্ছি না। এই না কদিন আগেও ওর জন্য খেতে বাসালি। রিনি মুখে হাসি রেখে ফিসফিসিয়ে বলল, তার মানে তুই চাইছিস আমি এখন কান্নাকাটি করি? না না, সে কথা আমি কখন বললাম? কিন্তু তুই তো সবসময়ই অমন করতি, আমাদের কারো কথাই শুনতি না। তোকে কত করে বলেছি এই ছেলেটা ভালো না, চলে আয় ওর কাছ থেকে, কখনো তো শুনিসনি। তখন আমার বোধ বুদ্ধি কম ছিল, আজ বেড়েছে। শুধু দেখি না এই প্রতারকের আমি কি অবস্থা করি। জাস্ট ওয়েট এন্ড সি। বিয়ে হতে কয়েক মিনিট বাকি আছে। এখনই যে যার মতো তাদের আনা গিফট দিয়ে দিচ্ছে। সবাই একে একে এগিয়ে গিয়ে দুজনকে শুভকামনা জানিয়ে গিফট তুলে দিল তাদের হাতে। রিনি উঠে দাঁড়ালো, ঈশাও রিনির পিছু পিছু উঠলো। সুহান আর তার নতুন স্ত্রী মেহের দুজনে স্টেজে রাখা চেয়ারের দুটোই বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে সুহানের বাবা মা। রিনিকে এগিয়ে এগিয়ে যেতে দেখে সুহানের মা তিতলি বেগম চোখ মুখ কুঁচকে বলল, এই মেয়ে এখানে কেন এলো? কোন উদ্দেশ্য নিয়ে এসেছে কে জানে। তোর বিয়েটা ভাঙতে আসেনি তো বাবু? সুহান টিটকারে হাসলো, তার বিশ্বাস রিনি এমন কিছু করবে না। সে তো রিনিকে চিনে। নরম সরম স্বভাবের রিনির এত সাহস হবে না। রিনি সুহানের সামনে এগিয়ে দাঁড়াতেই সুহান বলে উঠলো, তুমি এখানে যে? আমার বিয়ে হচ্ছে বলে সহ্য করতে পারছো না? কষ্ট হচ্ছে? এখন আবার সবার সামনে আমার পায়ে পড়ে যেও না যেন। সবার সামনে তোমাকে অপমান করতে আমার বড্ড খারাপ লাগবে। সোহানের কথা শুনে তার মা বাবা বন্ধুরা সহ হেসে উঠলো সবাই। রিনিও মুচকি হেসে উঠলো, বলল, কিন্তু কিন্তু আমার তোমাকে অপমান করতে একদমই খারাপ লাগবে না সোহান। মানে, কি বলতে চাইছো তুমি? বলতে নয়, করতে চাইছি। তুমি কি করবে তুমি? তা তো এক্ষুনি দেখতে পাবে উম, পতিদেব। ইনি চোখ টিপে ঘুরে দাঁড়ালো সোজা হয়ে, একটা ছেলেকে ডেকে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে শুরু করলো, এক্সকিউজ মি, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা?
আমি রিনি, আদ্রিয়ানা চৌধুরী রিনি। এই যে লোকটাকে বড় বেশি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার এক্স হাজবেন্ড। 11 মাস আগে আমাদের বিয়ে হয়েছিল। পিছনে থেকে দাঁত চেপে ফিসফিস করে সুহান বলে উঠলো, কি করছো এসব? রিনি তার কথা শুনলো না, কথা বলাও থামালো না। কিন্তু বিয়েটা টেকেনি। কেন টেকেনি জানেন? কারণ আমার এই মহামান্য পতিদেব তার এই বন্ধুর মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই যেটাকে আপনারা ফষ্টি নষ্টি বলেন না, ওটা। এটা বিয়ের পর থেকে হয়ে আসছিল। এতগুলো দিন ওরা সবাই মিলে আমায় টকাচ্ছিল। শুধু এই লোকটা নয়, ওর পুরো পরিবার জানতো সবার আগে থেকে। কিন্তু তবুও কেউ ওকে আটকানোর চেষ্টা করেনি। উল্টে সব যখন জানাজানি হলো, তখন আমার গাড়ি তারা দোষ দিল, আমি নাকি তাকে ধরে রাখতে পারিনি। তিতলি বেগম একটা হেসকা টান দিল রিনির হাত ধরে, তবুও তাকে নড়াতে পারলেন না। তারপর আমাদের ডিভোর্স হলো। ডিভোর্সের কিন্তু মাসখানেকও পেরোয়নি। আর এরই মধ্যে সে এই মেয়েকে বিয়ে করছে। এবার বলুন, আমার সাথে যা হয়েছে তা কি অন্যায় নয়? উপস্থিত অনেকেই ততক্ষণে কানাঘষা শুরু করেছে, তাই তো, মেয়েটা তো ঠিকই বলেছে, ওরা তো টিকেছে, ওরা তো টকিয়েছে ওকে। ও মা গো মা, তার মানে এই মেয়ের সাথে আগে থেকেই সম্পর্ক ছিল? তাই বলি, ডিভোর্স হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসে পড়লো কেমন করে? মা বাবাকেও দেখো, নিজেদের তো শিক্ষা দীক্ষা নিয়ে ছেলেটাকেও মানুষ করতে পারেনি। তা যা বলেছো, আহারে বেচারি মেয়েটা কত কিছু না সহ্য করেছে। হ্যাঁ, আমি তো চিনি ওদের। মেয়েটা বড় ভালো ছিল, কখনো ওদের মুখের উপর কথা বলিনি, যা বলেছে সব শুনেছে, কিন্তু তারপরও কপালে সুখ জুটলো না। সুহান হতভম্ব, নির্বাক। রিনির এমন রূপ সে আগে দেখেনি। কিছুক্ষণ আগেও যাকে বেচারি ভাবছিল যে কেঁদে কেঁদে তার পায়ে পড়বে বিয়ে না করার জন্য, এখন তার এমন রূপ দেখে কথাই হারিয়ে ফেললো সে। তিতলি বেগম পরিস্থিতি সামলাতে বলে উঠলেন, এই মেয়ে এই, মিথ্যে কথা কেন বলছো তুমি? সবাইকে এটাও বলো তুমি যে কতটা লোভী আর স্বার্থপর মেয়ে। আসার পর থেকে এই বাড়ি শুধু অনিষ্টই করে যাচ্ছ তুমি। তোমার তোমার যন্ত্রণা সহ্য করতে না পেরেই তো আমার বাবু অন্য মেয়ের দিকে মনোযোগ দিল। রুনির ঠোঁট বাঁকিয়ে বলল, হোয়াট? লুবি? আর আমি? আমার বাপের যে সম্পত্তি আছে তার দ্বারে কাছেও আপনারা যেতে পারবেন? আর কি যেন বললেন, আমি আপনাদের বাড়ির অনিষ্ট করেছি? তা কি কি অনিষ্ট করেছি তা যদি বলতেন সবাইকে, তবে খুব উপকার হতো। তিতলি বেগম আমতা আমতা করতে লাগলেন। রিনি হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, অনেক কথা হয়েছে, বাকি কথা আদালতে হবে। পতিদেব, রেডি হও সপরিবারে জেলের ভাত খাওয়ার জন্য। সুহানের হাতের মুঠ শক্ত হয়ে এসেছে। দুদিন আগেও যে মেয়ে তার পায়ের নিচে পড়ে থাকতো, তার কথায় উঠতো আর বসতো, তার এত বড় বারণ তো কিছুতেই সহ্য হচ্ছে না তার। সোহানের রাগের চোটে চেয়ার ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। রিনির গায়ে হাত দিতে যাবে, ঠিক তার আগেই রিনি সবার সামনে সপাটে তার হাত গালে চড়িয়ে বসিয়ে দিল। চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল, সবাই হতবাক চেয়ে আছে স্টেজের দিকে। সোহান গালে হাত দিয়ে মুখ হা করে তাকিয়ে আছে রিনির দিকে। এটা কি, এটা সে কোন রিনিকে দেখছে? রিনি তার গায়ে হাত তুললো? যে রিনি কখনো তার মুখের উপর কথা অব্দি বলেনি, সে আজ কত মানুষের সামনে তাকে চড়ও মারলো? বিশ্বাসই করতে পারছে না সে সুহান। সব থেকে বেশি অবাক হয়েছে ঈশা। ওর সাথে রিনির বন্ধুত্ব আজ 7 বছর। এই 7 বছরের ধরে সে রিনিকে দেখে এসেছে, আর আজ যাকে দেখছে, দুজনের সম্পূর্ণ আলাদা একজন। বাবা বড়লোক হলে কি হবে, রিনি বরাবরই সাদাসিধা ভোলাবালা টাইপের মেয়ে। মাঝে মাঝে তো ঈশা এটা ভেবেই অবাক হতো, ওরা না থাকলে রিনি কি হতো। বাইরের ভার্সিটির সব বিপদ আপদ থেকে তো ওরাই সবসময় রিনিকে প্রটেক্ট করে এসেছে, কিন্তু তার ভাবনা আজ এতগুলো বছর পরে যে এভাবে বদলে যাবে, তা ঈশা কল্পনাও করতে পারেনি। তিতলি বেগম ছুটে গিয়ে একটা চড় বসিয়ে দিল রিনির গালে। তোর তোর সাহস তো কম না, তুই আমার ছেলের গায়ে হাত তুলিস? বেশ করেছে আমার ছেলে তার পছন্দের মেয়েকে বিয়ে করে। কি জন্য থাকবে তোর সাথে? তুই ওকে কখনো সন্তানের সুখ দিতে পারবি না, এটা জানার পরেও সে কেন তোর কাছে থাকবে?
সুহানের বাবা সুরজ সাহেব রেগে গিয়ে বললেন, বাবা কি খালি টাকা পয়সা দিয়েই ভরিয়ে রেখেছে, শিক্ষা দীক্ষা কিছু দেয়নি? এতগুলোর দিন ওর সাথে সংসার করেছো তুমি, কিন্তু তাতে কি লাভ হলো? এ পরিবার আর এই সংসারের জন্য তুমি কি করেছো? আমার বলছিল সুহানের সাথে তোমার বিয়ে দেওয়া। এখন সোহান দেখে শুনে একটা ভালো মেয়েকে গড়ে তুলেছে, আমি খুব খুশি। আর তোমার মতো মেয়ে যে শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়েছে, তাতে আরো বেশি খুশি। রেনি কিন্তু তার কথার কোনো জবাব দিল না। সে তিতলি বেগমের দিকে ঘুরে দাঁড়ালো শান্ত চোখে, দৃষ্টি তার শীতল। তিতলি বেগম মনে হয় একটু ঘাবড়ালেন। তিনি বললেন, এভাবে কি দেখছো আমার দিকে? আমাকে শাসাচ্ছ নাকি? তার ছেলের হাসি হাসলেন তিনি। তিনি জানেন, আর যাই হোক রিনি তার মুখে মুখে কখনো কথা বলবে না। মা মরা মেয়ে রিনি বিয়ের পর তিতলি বেগমকে মায়ের আসনে বসে খেদমত করে এসেছে এতদিন। তাই এই বিষয়ে তার পূর্ণাঙ্গ কনফিডেন্স ছিল। কিন্তু তা আর বেশিক্ষণ ধূপে টিকলো না। রিনি একটা মৃদু হাসি দিয়ে তিতলি বেগমের ডান গালে জোরে একটা থাপ্পড় কষিয়ে দিল। চেয়ারে বসে মজা দেখা মানুষগুলো তরক করে উঠে দাঁড়ালো। তিতলি বেগম কিছু বলার জন্য মুখ খুলতেই রিনি আবার একটা চোর বসালো তার অন্য গালে। তারপর বিনীত হেসে বলল, আমি খুবই সরি আপনার গায়ে হাত তোলার জন্য। তবে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি যদি আপনার ছেলেকে ঠিক করে মানুষ করতেন, যদি নিজে শুধরাতেন, তবে আমাকে এগুলো করতে হতো না। আপনি আমার গুরুজন, সেই হিসেবে বিয়ের পর থেকে আপনাকে অনেক সম্মান দিয়েছি, মাথায় তুলে রেখেছি। কিন্তু শেষমেশ আপনি কি করলেন? সব ভুলে ছেলের করা অন্যায়কে মেনে নিলেন। ভেবেছেন আমি তো কুকুর, তাড়িয়ে দিলে আবার ফিরে আসবো? আমার বাবার টাকার জন্য ডিভোর্সটাও করাতে চাননি। ভাগ্যিস আপনার ছেলের বিশ্বাসঘাতকতার পর আমার বাবা নিজে দায়িত্ব নিয়ে ডিভোর্সটা করিয়েছে, না হলে যে কি হতো। যাকগে শুনুন, গুরুজন মানুষ, গুরুজনের মতো থাকুন। অসভ্যতামি করলে আমি আবার ভুলে যাব আপনি আমার বড়। আমি যতক্ষণ সম্মান দিতে চাইছি দিতে দিন। আমি অসভ্য হলে কিন্তু আপনার কপালে দুর্গতি আছে খুব। কথাগুলো এক নাগাড়ে বলে থামল রিনি। সে তিতলি বেগমের গায়ে হাত তুলতে চায়নি। তবে একটা মানুষ আর কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে? যে রিনি বাবার বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খায়নি, সেই রিনি বিয়ের পর তার শ্বশুর শাশুড়ির পা টিপেছে সারা রাত জেগে। নিজের বাবা মায়ের মতো ভালোবেসেছে, কিন্তু ওরা তার এতটুকু অবদান মনে রাখেনি। উল্টো প্রশ্ন করছে, কি করেছো তুমি আমাদের জন্য? এমন স্বার্থপর মানুষদের কি বলে জবাব দিবে তার মাথায় আসেনি রিনির। দিক জ্ঞান বলে তাই চর বসিয়ে দিয়েছে তিতলি বেগমের গালে। তিতলি বেগম অবশ্য চর খাওয়ার পর রিনির থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। সুরজ সাহেব রেগে হাত মুষ্টি করে ফেললেন। তো তুমি তুমি ওর গায়ে হাত তুললে, ওকে চর মারলে? তোমার এত সাহস? জি, যদিও আমার অনেক আগে এই সাহসটা দেখানো উচিত ছিল, কিন্তু দেখাতে পারিনি। আপনাদের অনেক ভালোবাসতাম কিনা তাই। তবে আপনারা যে ভালোবাসার যোগ্য নন তা বুঝতে একটু দেরি হলো। তোমাকে আমি ছাড়বো না মেয়ে। আচ্ছা, আপনারা যা করতে পারেন করেন। আমিও যেটা করতে এসেছি সেটা করি। মানে? কি করতে এসেছো তুমি? কি করবে? এত ব্যস্ত কেন? বলছি দাঁড়ান। অফিসার্স আপনারা আসুন। উপস্থিত সবার দৃষ্টি এবার সামনের দিকে ঘুরলো। একে একে কয়েকজন পুলিশ ঢুকে এলো ভিতরে। সোহান হতভম্ব। সুরজ সাহেব আর তিতলি বেগমের তো বিস্ময়ের মুখটা হাই হয়ে গেল। মেহের একবার সোহানের মুখের দিকে চাইছে, একবার এইমাত্র আসা পুলিশগুলোর দিকে। সে যেন কিছুতেই টাওয়ার করতে পারছে না। মেহের জান মেহের জানতো সোহানের রিনির সাথে বনিবনা হয়নি বলে সোহান ডিভোর্স দিয়েছে তাকে, কিন্তু এখন দেখছে তার ধারণা সম্পূর্ণই ভুল। সুহান রিনির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, পুলিশ কেন এখানে? রিনি তার স্বভাব সুলভ মিষ্টি হাসি দিয়ে বলল, তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে ওরা। মানে? রিনির কথার অর্থ বুঝলো না সে। বুঝাচ্ছি, তুমি তো আমার কথা বুঝলে না এতদিনে, তাই এবার তুমি যে ভাষা বুঝো সেই ভাষায় জবাব দেব। অফিসার্স অ্যারেস্ট হিম। রিনির কথা শেষ হতে পুলিশ অফিসার সোহানের হাতে হাত করা পরালো। সোহানের যেন ধ্যান ভাঙলো এবার। কি করছেন কি? হাত করা কেন পরাচ্ছেন? কিসের বেসিসে আমার অ্যারেস্ট করছেন আপনারা? আমি বলছি রিনি,
ধারা নং 497 অনুযায়ী ঘরে বউ থাকা সত্ত্বেও বাইরের সম্পর্কে জড়ানো, ধারা নং 11 গ অনুযায়ী সম্পর্কের জের ধরে বউয়ের উপর অমানসিক অত্যাচার, পারিবারিক সহিংসতা আইন 2010 অনুযায়ী পরকীয়ায় আবদ্ধ হয়ে ঘরের বউকে কন্টিনিউয়াসলি মানসিকভাবে বিপর্যস্ত করা। হোয়াট? কি বলছো তুমি এসব? অবাক হচ্ছ তুমি পরমেশ্বর? কেন বলো তো? এগুলো কি তুমি করনি? করেছো তো। তা এবার শ্বশুরবাড়ির নেমন্তন্ন গ্রহণ করবে না? তাই কি হয় বলো? অফিসার্স, নিয়ে যান ওকে। পুলিশ অফিসার সোহানকে টানতে টানতে বাইরে নিয়ে গেল। তিতলি বেগম কান্নায় ভেঙে পড়ল। তেরে এলেন রিনিকে মারার জন্য। রিনি একটা ঠান্ডা হাসি দিয়ে বলল, এই ভুল ভুলেও করবেন না। এটা গেল আপনাদের ছেলের হিসাব। আপনাদের হিসাবও কিন্তু আমি আলাদা করে নেব। রিনি ঈশার হাত ধরে বেরিয়ে গেল। প্রেস মিডিয়া সবটা কভার করলো কিভাবে পুলিশ সুহানকে টানতে টানতে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে। আমার উপর আনা সব অভিযোগ মিথ্যে ইন্সপেক্টর। আমি এসব কিচ্ছু করিনি। আপনারা কেন বুঝতে পারছেন না? সোহান তখন থেকেই তাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা কেউই সোহানের কথায় কর্ণপাত করছে না। এবার ইন্সপেক্টর অধৈর্য হয়ে তাকে বলল, শুনুন মিস্টার, এসব আমাদের বলে লাভ হবে না। আপনার যা বলার আছে উকিল নিযুক্ত করে তা আদালতে বলবেন। আদালতে বলবো মানে? আপনার জামাই ওই অবধি টেনে নিয়ে যাবেন? টেনে নিয়ে যাওয়ার মতো কাজ করলে টানতে তো হবেই। কি দরকার ছিল ঘরে বউ থাকতে বাইরের মেয়ের দিকে নজর দেওয়ার? চরিত্র ঠিক থাকলে তো আর আজ এই দিন দেখতে হতো না। এই ইন্সপেক্টর, মুখ সামলে কথা বলুন। আপনি ভুলে যাচ্ছেন আপনার আমি কি অবস্থা করতে পারি। একবার মনে করিয়ে দিই, সুরজ চৌধুরী চাইলেই কিন্তু আপনার এই উর্দি এক ঝাটকায় কোলে নিতে পারে। নিজের ভালো চাইলে আমার ছেলেকে ছেড়ে দিন। সুরজ চৌধুরী শাসিয়ে বললেন। সুরজ চৌধুরীর কথা শুনে ইন্সপেক্টর তো দম লই না, উল্টো আরো কেঁপে উঠলো। রাগান্বিত সুরে বলল, আপনার ক্ষমতা আপনি অন্য কোথাও গিয়ে দেখান। আপনি হতে পারেন মন্ত্রী, মিনিস্টার কিংবা বড় কোনো নেতা, কিন্তু আমাদের কাছে আপনি একজন সাধারণ মানুষ। দেশের বাকি নাগরিকদের যেমন সম্মান দেওয়া হয় আপনাদেরও তাই দেওয়া হচ্ছে। যদি বেশি বেশি বগুড় বড়াই করেন তবে যে সম্মান পাচ্ছেন তাও আর পাবেন না। ছেলে এত বড় অন্যায় করেছে, কোথায় ছেলেকে শুধরানোর চেষ্টা করবেন, বুঝাবেন, তা না করে ক্ষমতার বড়াই দেখাচ্ছেন। এখন বুঝলাম ছেলে কেন এমন ক্যারেক্টারলেস হয়েছে। চরম অপমানে কান লাল হয়ে উঠল তার। তিতলি বেগমের রাগ উঠলেও তা চেপে রাখলেন। এখন উল্টাপাল্টা কিচ্ছু করা যাবে না। সোহান মায়ের দিকে অসহায় হয়ে চাইলো। মা, কিছু করো না, আমাকে এখান থেকে বার করো, এর মধ্যে দম বন্ধ হয়ে আসছে আমার। তিতলি বেগম লক আপেল সামনে গেলেন লক আপের সামনে গেলেন, বাইরে থেকে হাত হাত রাখলেন তার ছেলের উপর। চিন্তা করিস না বাবা, আমি কিছু করছি। মেহের কোথায় মা? ও আসেনি? তিতলি বেগম মাথা নাড়ালেন। মেহের আসেনি ওদের সাথে। শুধু তাই নয়, মেহের ওদের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছে। যাওয়ার আগে বলে গেছে যেন ওর সাথে আর কন্টাক্ট না করার চেষ্টা করে এরা। কি কি বলছো এসব তুমি মা? মেহের সব শেষ করে দিয়েছে? মা, ওর জন্য আমি রিনিকে টকিয়েছি, রিনিকে ছেড়েছি আমি ওর জন্য, আর ও আজ আমায় ছেড়ে দিল? এটা হতে পারে না মা। এটা কিভাবে হতে পারে? মেহের এমনটা কি করে করতে পারে আমার সাথে? তিতলি বেগম কান্না জড়িত কণ্ঠে বললেন, এটাই হয়েছে বাবা, এটাই সত্যি। মেয়েটাকে আমিও কি কম ভালোবেসেছি? কিন্তু দেখ, সেই মেয়ে শেষমেশ আমাদের এভাবে ছেড়ে দিল। এমনকি ওর বাবাও পরিষ্কার জানিয়ে দিয়েছে ওদের দিক থেকে কোনো রকম সাহায্য যেন আশা না করি আমরা। তোর এই ঘটনাটা প্রেস মিডিয়ার বদৌলতে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন ওরা ওর সাথে জড়াতে ভয় পাচ্ছে, পাছে ওদের কেরিয়ার কোনো এফেক্ট পড়ে। তাই বলে এমন বিপদে মেহের আমার হাত ছেড়ে দিল, যেখানে ওর বিপদে একমাত্র কারণ ও নিজেই। আমি ওকে ছাড়বো না মা। শাস্তি যদি ভোগ করতে হয় আমি একা না, ওকে সাথে নিয়েই ভোগ করব। তোমাকে বিপদে ফেলেও সেফ থাকতে পারবে। আমাকে বিপদে ফেলে ও সেফ থাকবে তা তো হতে পারে না। তিতলি বেগম ছেলের হাত চেপে ধরলেন। চিন্তা করিস না বাবা, আমরা কিছু করছি। কি করবে?
জানি না, তোকে এখন একমাত্র রিনিই বাঁচাতে পারে। ও যদি কেস উইথড্র করে নেয় তাহলে ওরা তোকে ছেড়ে দেবে বাবা। কিন্তু রিনি এমন করবে কেন? সহজে করতে না চাইলে জোরে করব, আমরা করাবো। পাগল হয়ে গেছো? রিনি এখন কেমন হয় সেটা রিনি এখন কেমন হয়ে গেছে সেটা তুমি দেখোনি? তুমি বললেই ও রাজি হয়ে যাবে? আমি যেভাবেই হোক, যে করেই হোক তোকে এখান থেকে বার করব। তুই কিচ্ছু চিন্তা করিস না বাবা। মনে মনে কুটিল বুদ্ধি আঁটতে লাগলেন তিতলি বেগম। রিনি তখন সবে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে নেমেছে। সোফায় আয়েশ করে বসে যখন এক টুকরো পরোটা ডিম মুখে তুলতে ঠিক সেই সময় দরজায় কারোর কড়াঘাত শুনতে পেল সে। কাজের মেয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলেন তিতলি বেগম আর সুরজ চৌধুরী। তিতলি বেগম ভেতরে ঢুকে রিনির হাত থেকে খাবারের প্লেটটা নামিয়ে মারলেন এক আছাড়। প্লেট ভেঙে পড়েছে, পেট ভেঙে ছড়িয়ে পড়লো চারিদিকে। রিনি সোফা ছেড়ে উঠলো না। তিতলি বেগম দাঁত কিরমির করে বলে উঠলেন, আমার ছেলে সারা রাত জেলে এক ফোঁটাও পানি খায়নি, আর তুই এখানে আয়েশ করে বসে সকালের নাস্তা করছিস? এক্ষুনি চল পুলিশ স্টেশনে, গিয়ে বলবি আমার ছেলের উপর আনা তোর সব অভিযোগ মিথ্যা। তুই অভিযোগ উইথড্র করতে চাস? তিতলি বেগমের কথা শুনে রিনি একটা হাই তুলে কান চুলকাতে শুরু করলো। সুরজ চৌধুরী দমকে উঠলেন তাকে। এই যে মেয়ে, কানে কথা যায় না? কি বলা হচ্ছে তোমায়? এক্ষুনি চলো, কেস উইথড্র করবে, না হলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা, তা কি খারাপ করবে শুনি, শুনি একটু। সুরজ চৌধুরীকে উত্তর দিতে না দিতেই তিতলি বেগম বলে উঠলেন, আমি মিডিয়া ডাকবো, সবাইকে বলবো তুই প্রচন্ড লোভী আর চরিত্রহীন একটা মেয়ে। তোর অন্য কোথাও সম্পর্ক ছিল, যার জন্য আমার ছেলে তোকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পর আমাদের সম্পত্তির ভাগ চেয়েছিলি তুই, আমরা দেইনি দেখে পুলিশ ডেকে মিথ্যা অভিযোগে আমার ছেলেকে ফাঁসাচ্ছিস। কাহিনী ভালো, তবে কি বলুন তো, শুধু তো কাহিনী বললেই হবে না, কিছু প্রমাণ টমানও তো জোগাড় করতে হবে। তা করেছেন? সময় পাননি মনে হয়। আমার জানাশোনা কিছু লোক আছে যারা আপনাকে এ বিষয়ে সাহায্য করতে পারবে। আমি কি তাদের বলবো আপনাদের কথা? তিতলি বেগমের রিনির কথায় রাগ আরো বাড়লো। তিনি রিনির চোয়াল চেপে ধরলেন শক্ত করে। খুব শিয়ানা হয়ে গেছিস তাই না? পায়ের জুতো পায়েই থাক, মাথায় ওঠার চেষ্টা করিস না। তোকে যা বলছি চুপচাপ কর, না হলে পরিণতি কিন্তু মোটেও সুবিধার হবে না। ভালোভাবে বাঁচতে চাইলে চল, আমার কথা মতো কাজ কর। সুরজ চৌধুরী স্ত্রীকে আটকানোর চেষ্টা তো করলেন না, উল্টো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। তবে এবার এমন এক ঘটনা ঘটলো যা তার কল্পনাও করেনি। পেছন থেকে গার্ড এসে তিতলি বেগমের হাতে সজোরে একটা বাড়ি দিল। তিতলি বেগম ছিটকে পড়লেন কয়েক হাত দূরে। ওপর থেকে নেমে এলেন জাহাঙ্গীর চৌধুরী। তিনি এটা দেখেই গার্ডদের ভিতরে ডেকেছেন। একজন গিয়ে সুরজ চৌধুরীকে রিনি আবার একজন গিয়ে ধরলো সুরজ চৌধুরীকে। রিনি এবার উঠে দাঁড়ালো, রাগে তার শরীর কাঁপছে। সে মেঝেতে পড়ে থাকা তিতলি বেগমের হাত চেপে ধরে উঠে দাঁড়ালো। দাঁড়াতে দাঁড়াতে দাঁতে দাঁত পিষে বলল, আপনাকে অনেক সম্মান দিয়েছি, কাল নিষেধ করেছি আমার সাথে লাগতে আসবেন না, আর আজ আমার বাড়িতে ঢুকে আমার গায়ে হাত দিলেন। কি ভেবেছেন আগে যেমন সব কথা শুনতাম ভয় পেতাম তেমন এখনো পাবো? এখনো এসে বলবে আর আপনার পিছু পিছু ছুটবো সেই কাজ করার জন্য? অনেক ছাড় দিয়েছি, শুধু তো আপনাদের ছেলেকে জেলে পাঠিয়েছি। ভেবেছি এবার অন্তত আপনারা শুধরে যাবেন। কিন্তু না, কুকুরের লেজ তো আর সহজে সহজে সোজা হওয়ার নয়। সে আমি যতই ঘি দিয়ে টানাটানি করি না কেন। তবে আপনাদের কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। গার্ডগুলো মেরে সুরজ চৌধুরীকে পা দিয়ে রক্ত বের করে দিয়েছে। তিতলি বেগম মাথায় কাতরাতে কাতরাতে বলল, ভুল করলি, এবার আমি সবাইকে দেখাবো তুই আমাদের কি অবস্থা করেছিস। আচ্ছা, যান দেখান, এক্ষুনি যান। তবে হ্যাঁ, আমাদের এই ড্রয়িং রুমে যে তিনখানা ক্যামেরা আছে তার কথা ভুলে যাবেন না কিন্তু। এবার যান। গার্ড, ওদের বাইরে চুলে ফেলে দিয়ে এসো। গার্ডগুলো তাই করলো। তিতলি বেগম আর সুরজ চৌধুরীকে গেটের বাইরে নিয়ে এক ধাক্কায় রাস্তায় ফেলে দিল। জাহাঙ্গীর চৌধুরী চিন্তিত হয়ে পড়লেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি এবার ভয় পাচ্ছি রে মা।
ওরা লোক সুবিধার নয়, যখন তখন তোর যে কোনো ক্ষতি করে দিতে পারে। তোকে আর একা ছাড়বো না আমি। কি বলছো তুমি এসব বাবা? আমাকে কি এখন ওদের বয়ে ঘরে লুকিয়ে থাকতে হবে? না, তবে সেফ থাকতে হবে। মানে? আমি তোর জন্য হোমস্টেড টিউটর রেখেছি। সে যে সে সে তোকে মার্শাল আর্ট শিখাবে। তুই আমার মেয়ে জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে বই পেয়ে ঘরের কোণে বসে থাকবে না। আমার মেয়ে সে সবাইকে উচিত শিক্ষা দেবে যারা তার ক্ষতি চেয়েছে। এরপর থেকে মুখে নয় হাতে করে দেখাবি। 10 দিন পর রিনির বাড়িতে পুরোদমে তার ট্রেনিং চলছে। এই খবর অবশ্য সুহানের কানে পৌঁছেছে। সুহান জামিনে ছাড়া পেয়েছে। দিন দুয়েক হলো জেল থেকে বেরিয়েছে। সোফায় বসে আছে সুহান, হাতে ওয়াইনের গ্লাস। শার্টের বোতাম খোলা হওয়ায় গলায় আর কাঁধের মধ্যে দাগগুলো স্পষ্ট আছে। তিতলি বেগমের নজর পড়ল তা। আঁতকে উঠলেন তিতলি বেগম। ছেলের কি অবস্থা হয়েছে এ কদিনে? ছুটে গিয়ে শার্টের কালারটা আরো নামিয়ে দেখার চেষ্টা করলেন। সোহান বিরক্ত হলো। আহ মা, কি করছো তুমি? এগুলো কিসের দাগ? ওরা কি তোকে মেরেছে? মারবে না তো আদর করবে? আদর করার জন্য কি নিয়ে গিয়েছিল আমাকে? ওই ডাইনিটাকে ছাড়বো না আমি। কি অবস্থা করেছে আমার সোনার টুকরাটার! তুমি কি ছাড়বে না? আমি ছাড়বো না ওকে। খুব বাড়ছে বেড়েছে না? খুব উঠছে। ওর ডানা কি করে ছাড়তে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। কি করবি বাবা? কি করার কথা ভাবছিস? যা করতে হবে এখন খুব ভেবে চিন্তেই করতে হবে। কোনো ভুল করা যাবে না। সবেমাত্র জেল থেকে বের হইলি তুই, এখনই আবার? সোহান কপাল কুঁচকে মায়ের দিকে তাকালো। তিতলি বেগম মিনমিন করে বললেন, আমি তোর ভালোর জন্যই বলেছিলাম। এখন থেকে যাও এখন, এখান থেকে যাও এখন, আমাকে ভাবতে দাও। তিতলি বেগম চলে গেলেন। সোহানের হাতের গ্লাসটা শক্ত করে ধরে চেপে ধরে টেবিলের উপর। রিনি কোপ উড়েছো কদিন? ভেবেছো আমায় জেলে পাঠিয়েছো সেই বয়ে আমি ঘরের কোণে বসে থাকবো আর তুমি যা ইচ্ছা তাই করে যাবে? তা কি করে হয়? তোমার এত বারন্ত তোমার এত বারবারন্ততে সহ্য হচ্ছে না আমার। আমায় জেলে পাঠিয়েছো তুমি। তোমার জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে। এমনকি আমার বাবা মার গায়ে হাত তুলতেও তুমি দুবার ভাবনি। আর তো ছেড়ে দেওয়া যায় না তোমায়, মাই ডিয়ার ওয়াইফ। এক ঢুকে গ্লাসের বাকি পানীয়টুকু কে ফেললো সুহান। রিনি গাড়ি দিয়ে বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। ঈশা আগেই পৌঁছে গেছে। রিনি ভেবেছিল ঈশাকে পিক করে তার ভার্সিটি যাবে দুজন। ঈশা চলে গেছে দেখে রিনি অন্য পথ ধরলো। এই পথ দিয়ে ভার্সিটি পৌঁছাতে বেশি সময় লাগে না। গাড়ি তখন মাঝ রাস্তায়। রিনি সাউন্ড সিস্টেমটা চালু করে পছন্দের গান প্লে করলো। গাড়িটা তার ধীরে চলছে। হঠাৎ তার নজর পড়লো রিয়ার ভিউ মিররে একটা গাড়ি তীব্র গতিতে তার দিকে এগিয়ে আসছে। গাড়িটা প্রায় কাছে চলে এসেছে। আর একটু হলেই রিনির গাড়িতে ধাক্কা দেবে। রিনি তড়িৎ গতিতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে সেই সাইড নিয়ে গেল। গাড়িটা গতি সামলাতে না পেরে রিনির গাড়ি একদম পাশ দিয়ে ক্রস করে গেল। রিনির বুকের ভিতর ধড়ফড় করছে, নিঃশ্বাস ওঠানামা করছে দ্রুত বেগে। এই ঘটনা যে ভুলবশত ঘটেনি তা রিনির বুঝতে বাকি নেই। কিন্তু কে ছিল গাড়ির ভিতর? রিনি দেখতে পায়নি। কে রিনিকে মারতে চায় এমন শত্রুতা তো রিনির কারোর সাথে করেনি। 1 সেকেন্ড মস্তিষ্ক তাকে সংকেত দিল, এমন কাজ তো একজনই করতে পারে, সুহান। সে ছাড়া রিনিকে আর কেউই বা মারতে চাইবে? কিন্তু ও তো এখন জেলে আছে। তবে কি তিতলি বেগম আবারও সুরজ চৌধুরী? রিনি হাঁপাতে হাঁপাতে দরজা খুলে বাইরে বেরোলো। হাঁটুতে ভর দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু বিপদ যে এখনো কাটেনি তা রিনি টের পেতে দেরি করে ফেললো। গাড়িটা ইউটার্ন নিয়ে আবার রিনির দিকেই দিয়ে আসছে। রিনির চোখে পড়লো তা। তবে সরে দাঁড়ানোর মতো শক্তি পেল না সে। যখন রিনি ভাবছে এবার সব শেষ, ঠিক তখনই একটা শক্তপোক্ত হাত তাকে টেনে সরিয়ে নিল একপাশে। গাড়িটা শ শ শব্দ করে বেরিয়ে গেল। রিনির চোখে মুখে এখনো বিস্ময়। আপচা আপচা দেখতে পেল ড্রাইভিং সিটে বসা লোকটিকে। কিন্তু তাকে তো তার ভালো মতো চেনা হলো না। এর আগে কোথাও দেখেছে বলেও মনে পড়লো না।
আর ইউ ওকে? পুরুষালী কণ্ঠের এমন প্রশ্নে রিনির ধ্যান ভাঙলো। সে মুখ তুলে উপরের দিকে তাকালো। জিন্স প্যান্ট আর কালো জ্যাকেট পরা, হাতে গ্লাভস, মাথায় হেলমেট থাকার দারুণ তার মুখ রিনি দেখতে পেল না। শরীর থেকে বেলি ফুলের স্মেল আসছে। ছেলেটা আবার ওকে বলল, হোয়াই আর নট ইউ টকিং? আর ইউ ওকে নাও? রিনি মুচকি হেসে বলল, ইয়া, আই এম অলরাইট, থ্যাঙ্কস ফর সেভিং মি। ইটস নট এ বিগ ডিল, ইউ ডোন্ট নিড টু টক মি, ইউ ডোন্ট নিড টু থ্যাংক মি। রিনি অপ্রস্তুত হাসলো। দেখে তো তাকে বাঙালি মনে হচ্ছে, এমন ইংরেজি জানার কি আছে বাপু? পরপরই নিজেকে ধমক দিল সে। ছেলেটা তাকে প্রাণে বাঁচালো। আর যাই হোক, তাকে এসব বলছিস? চি চি, হতেও পারে ছেলেটার জন্ম বিদেশে, তার বাবা-মা কেউ একজন হয়তো বিদেশী। এজন্য চেহারায় বাঙালি বাঙালি একটা ভাব আছে। যাকগে, এসব ভেবে তোর কি? ধন্যবাদ দে আর কেটে পড়। ছেলেটাও যে দুধে তুয়া তুলসী পাতা এমনটা নাও হতে পারে। মৃদু হেসে রিনি বলল, ইউ ডিজার্ভ দ্য থ্যাঙ্কস, ইউ সেভড মাই লাইফ, থ্যাংক ইউ এগেইন। শ্যাল আই গো নাও? ইয়েস ইয়েস, ইউ মে গো, টেক কেয়ার। মৃদু হেসে মাথা দোলালো রিনি। গাড়িতে উঠে একটা লম্বা শ্বাস নিল। এভাবে হুট করে যে এমন বিপদে পড়বে সে টের পায়নি। উপরওয়ালা সহায় আছেন তার, তাই বারবার বাঁচিয়ে দিচ্ছেন। গাড়ি স্টার্ট দিল রিনি। যতক্ষণ তার গাড়িটা চোখের আড়াল না হলো, ছেলেটা দাঁড়িয়ে রইল। দৃষ্টির বাইরে যেতেই হেলমেট খুলে ফেললো সে। বাইরে এলো শ্যাম বর্ণের আকর্ষণীয় একটা মুখ। ঠোঁটের কোণে ঝুলছে তার রহস্যময় হাসি। কেমন আছিস রেনি পাখি? কতদিন পর আমায় পাখিটাকে দেখলাম, তোকে ছুলাম। ইউ ডোন্ট বিলিভ মি, বাট ইউ, তুই যখন আমার বুকে এসে পড়লি, তখন আমার মনে হচ্ছিল আমি যেন বিশ্ব জয় করে নিয়েছি। কতদিন ধরে অপেক্ষা করছি। আমার অশান্ত বুকটা কিছু হলেও শান্ত হয়েছে আজ। বুকে হাত কামছে ধরল সে। অনেকটাই তার রিনি পাখির মাথা রেখেছিল। ইস, কেন যে সময়টা তাকে থমকে গেল না? কেন যে সে বলতে পারল না, নড়িস না পাখি, এভাবেই থাক আমার বুকে। আহা, তার সে ছোট্ট পাখিটা আজ কত বড় হয়ে গেছে, কত মায়াবী মুখ পেয়েছে সে, একদম তার মায়ের মতো। হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। তার রিনি পাখির সাথে তো একটু পরেই দেখা হবে, কিন্তু তার আগে খুঁজে বার করতে হবে কার এত সাহস তার রিনি পাখির দিকে হাত বাড়ালো। কে ছিল গাড়িতে? বাইকে উম বাইকে উঠে বাইক স্টার্ট দিল সে। ধুলো উড়িয়ে ছুটলো বাইকটা। বস, কাজটা হয়নি। মেয়েটা বেশ চালাক, আগেই দেখে ফেলেছিল পিছন থেকে যে গাড়ি এসেছে। তারপর ইউ টার্ন নিয়ে গাড়িটা শরীরের উপর চালিয়ে দিতে পারলি না? সেটাই করেছিলাম বস, কিন্তু একটা ছেলে এসে তাকে সরিয়ে নিয়ে গেল। আর তুই এই লেজ গুটিয়ে চলে এলি। একটাও কাজের না তোরা। একটুও কাজ করতে একটুকু কাজও হলো না তোদের দিয়ে। রাখবেন না বস, আবার চেষ্টা করব। এভাবে না হলে ভিন্নভাবে। চিন্তা করবেন না, কথা দিয়েছি ওর লাশ আপনার চোখের সামনে নিয়ে সামনে নিয়ে গিয়েই ফেলবো। আমি চিন্তা করতেও চাই না। বারবার কিন্তু সুযোগ পাবি না। কাজটা যত শীঘ্রই করবি ততই মঙ্গল। রাখছি এখন। কাজ মিটে গেলে তারপর ফোন দিবি, এর আগে নয়। দরজা জানালা আটকানো রুমটার ভেতরে থেকে বোঝানোর উপায় নেই। বাইরে যে দিনের আলো জ্বলজ্বল করছে, ঠিক মাঝখান বরাবর একটা আলো জ্বলছে। তার নিচে মুখোমুখি দুটো চেয়ার রাখা। একটাতে হাত পা বেঁধে আধমরা করে রাখা হয়েছে একটা ছেলেকে। মাথা ঝুঁকে আছে তার নিচের দিকে। মুখ দিয়ে তার লালা লালা পড়ছে। রক্তাক্ত মুখটা শুকিয়ে কালো হয়ে গেছে। নিঃশ্বাস চলছে দ্রুত গতিতে। ক্যাস ক্যাস শব্দে দরজা খুলে গেল। বাইরের আলো তার চোখে পড়তে বেতায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল সে। তাকানোর চেষ্টা করলো সামনের দিকে থাকা মানুষটার দিকে, তবে তাকাতে পারলো না ঠিক করে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে ছেলেটার দিকে। চেয়ার টেনে নিতে বসতে ছেলেটা দরজাটা আবার বন্ধ করে দিল। ছেলেটা এবার চোখ মিলে চাইলো। তার সামনে বসা মানুষটাকে সে আগে কখনো দেখেনি। তার বুঝে আসছে না কেন সে তাকে ধরে নিয়ে এসেছে, আর কেনই বা এমন করে ফিটিয়েছে তাকে। সে ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলো, কে তুমি? আমাকে কেন ধরে রেখেছো?
সে জবাব দিল না। উল্টো ঘরের কোণে দাঁড়ানো কালো কোট পরা একজনকে কি যেন ইশারা করলো। ছেলেটা এগিয়ে এসে একটা সিগারেট তার হাতে গুঁজে দিতে আগুন ধরিয়ে দিল। তারপর আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। সিগারেটে কয়েকটা টান দিয়ে সে বেশ সহজ কণ্ঠে বলল, আমি কে তা তুই চিনবি না, তাই পরিচয় দিয়েও লাভ নেই। আমাকে কেন ধরে এনেছো? তোর কুকর্মের জন্য। তুই আমার জীবন থেকে আমার সবথেকে মূল্যবান জিনিসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিস। মানে কি বলছো তুমি এসব? এই তো বললে আমি তোমায় চিনি না, তাহলে তোমার জিনিস কি করে আমি কেড়ে নিলাম? জাহাঙ্গীর চৌধুরী, আমার মেয়ে আদ্রিয়ানা চৌধুরী, তার মেয়ে আদ্রিয়ানা চৌধুরী রিনি, মনে পড়ছে কিছু? ছেলেটা হাঁ হয়ে তার মুখপানে চেয়ে রইল। শুকনো ঢুক গিলে বলল, রিনি? আজ সকালে যা হ্যাঁ, সে যাকে আজ সকালে প্রাণে মারার চেষ্টা করেছিস। শক্ত করে তার কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে পিষে বলল, শুয়োরের বাচ্চা, তোর বুকের ফাটা কত বড় আমি আজ দেখব। তুই আদ্র চৌধুরীর কলেজায় হাত বাড়িয়েছিস, তোর হাত আমি ভেঙে গড়িয়ে দেব। ছেলেটা প্রথমে যা মার খেয়েছে তাতে এই বিশ্বাস তার হয়ে গেছে যে সামনে আরো যন্ত্রণা পেতে চলেছে। সে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ বলে উঠল, আমি আমি নিজের ইচ্ছায় কিছু করিনি, আমাকে করতে বলা হয়েছিল। আদ্রর ভ্রু কুঁচকে এলো। কে বলেছে তোকে এই কাজ করতে? বললে ও আমার পরিবারকে মেরে ফেলবে। না বললে আমি তোকে তোর 14 গোষ্ঠীকে উপরে পাঠিয়ে দেব। ছেলেটা তবুও মুখ খোলার সাহস পেল না। আদ্র সময় নষ্ট করলো না। সে তার পকেট থেকে একটা পেন আর পেন বার করে তা গেঁথে দিল ছেলেটার হাতে। কলমটা ফুরনফুর হয়ে বেরিয়ে গেল। মরণ চিৎকার দিয়ে উঠল সে। যন্ত্রণায় মুখ নীল হয়ে গেছে তার। আদ্র কলমটা টান দিয়ে বের করে নিল। অন্য হাতটায় ও ঢুকাতে যাবে, ঠিক তখনই ছেলেটা বলে উঠল, বলছি বলছি সব বলছি আমি। বল। ওই মেয়েটার এক্স হাজবেন্ড আমাকে ওকে মারার জন্য কন্টাক্ট দিয়েছিল। ওর কথাতেই ওর কথা মতোই আজ সকালে আমি তাকে মারতে গিয়েছিলাম। নাম কি? বিজনেসম্যান সরোজ চৌধুরীর একমাত্র ছেলে সোহান চৌধুরী। আদ্র তাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। হাতের গ্লাভস খুলতে খুলতে নির্দেশ দিল তাকে, এটার ভিডিও বানিয়ে সোহান চৌধুরীকে পাঠাও। এর কি করব বস? বাড়ি পাঠিয়ে দাও। সুস্থ? ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। কলমটা তার হাতে দিয়ে বলল, বাকি সব ঠিক রাখো, শুধু চোখ যেন দেখতে না পায় সেই ব্যবস্থা করো। বুঝতে পেরেছি বস। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে রিনি, ঈশা, তন্ময়, নৌশ আর কিতু। খাবার খাওয়া শেষে এখন গসিপ চলছে তাদের। গসিপের মুখ্য বিষয় এতক্ষণ সুহান ছিল। রিনি কেমন করে সেদিন বিয়ে বাড়িতে হাঙ্গামা করেছিল, কিভাবে সবার সামনে সুহান আর ওর মায়ের গায়ে হাত তুলেছিল, সেসবই ব্যাখ্যা করছে ঈশা। যদিও এই কদিনের তাদের কয়েকশো বার কথা বলা হয়ে গিয়েছে, তবুও আজ আবার সেদিনের ঘটনা আবার ব্যক্ত করেছে সে। তাদের ও শুনতে বিরক্ত লাগছে না, ঈশার বলতেও বিরক্ত লাগছে না। ইভেন তারা তো এটা এনজয় করছে রীতিমতো। তারপর রিনি ওই কুটনি মহিলাটাকে চড় মেরেছে? তুই ঠিক দেখেছিস? পিতু কৌতূহল নিয়ে বলল, হ্যাঁ, তবে আর বলছি কি, একদম পরিষ্কার দেখেছি। ঈশা, আর ওই মেয়েটা, ওটার কি হলো? নস। কোন মেয়েটা? ঈশা বলল, আরে ওটা, ওই যে যার সাথে রাস্কেলটার বিয়ে হচ্ছিল সেদিন। নোস। মেহের? ঈশা, হ্যাঁ। ওটাকে কিছু করেনি? নোস। ওর কি করবে? ও নাকি আগে থেকে কিছু জানতো না, ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। ওর বাবা গিয়ে গিয়ে বলে এসেছে সে অথবা তার মেয়ে সুহান আর ওর পরিবারের সম্পর্কে কিছুই জানতো না। তারা নাকি জানতো রিনি আর ওই ইডিয়টটার বনিবনা হচ্ছিল না, তাই ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর তারা বিয়ের কথা এগিয়েছে। ঈশা, তাই বলে ডাইনিটা এভাবে পার পেয়ে যাবে? আসল নাটের গুরু তো ও। রিনি, ওকে দুটো চড় মারতে পারলি না? তন্ময় রেগে বলল, তোকে তো বলেছিলাম যেতে, যাসনি কেন? গেলে তোর রিনির হয়ে তুই দুইটা কিল ঘুষি মারতে পারতি। ঈশা,
রিনির অতি ভালো মানুষের সহ্য হয় না আমার, এজন্যই যাইনি। ভেবেছিলাম ওখানে গিয়েও দেখবো রিনি ওকে পাওয়ার জন্য কান্নাকাটি করছে, কিন্তু ও যে এভাবে বদলে যাবে তা কে জানতো। বিস্ময়ে আফসোসের সুরে বলল তন্ময় আফসোসের সুরে বলল, আচ্ছা ওসব ছাড়, তোদের তো আসল কথাটাই বলা হয়নি। ঈশা উত্তেজিত হয়ে বলল, কি কথা? আমার ভাইয়া দেশে ফিরেছে। কে? আদ্রিয়ান ভাইয়া? আদ্র ভাইয়া দেশে ফিরেছে? পিতুর কণ্ঠে এক্সাইটেডমেন্ট। কাঁধ জাগালো ঈশা। তন্ময় পিতুর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আসছে ঈশার ভাই। তুই এত এক্সাইটেড কেন হচ্ছিস? তাতে তোর কি? তুই এত জেলাস হচ্ছিস কেন? আমি জেলাস? হাহ, স্বপ্নে? তোকে নিয়ে আমি জেলাস কেন হতে যাব? তাহলে কোন হিংসুটে কথা, তাহলে এমন হিংসুটে কথা বলছিস কেন? তোর এসব ন্যাকামো আমার পছন্দ না, তাই বলছি। তোর পছন্দ হলো, তোর পছন্দ কি হলো তা না জেনে আমার কি কাজ? আমার ন্যাকামো পছন্দ না হলে চোখ বুজে থাক। আচ্ছা থাম তোরা। রিনি, তুই কি কিছু তুই কিছু বলছিস না তো? কি ভাবছিস এত? ঈশার কথায় নড়েচড়ে বসলো রিনি। তার মাথায় এতক্ষণ সকালের ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। নস গোছা দিয়ে বলল, ওই রাস্কেলটার কথা ভাবছে হয়তো। ঈশা তার পিঠ চাপড়ে বসলো, পিঠে চড় বসালো একটা। তুই তোর মুখটা বন্ধ রাখ। ও কেন ওকে নিয়ে ভাবতে যাবে? উল্টাপাল্টা কথা বলিস না। আমি তো এমনি। চুপ কর, দমকে উঠলো ঈশা। নস মিনমিন করতে 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 লাগলো ঈশার দমখানি গিয়ে। হয়ে বসে আছে সুহান। ফোনটা হাত দেখে কষে মেঝেতে পড়ে আছে। ভিডিওটা দেখলো সে একটু আগে। ভয়ে আর ঘৃণায় গা গলিয়ে আসছে তার। ইস, কি নির্মম! কিন্তু এটা কে করলো? তার মাথায় আসছে না। হতভম্ব চাহনিতে চেয়ে আছে মেঝের দিকে। ভিডিওর শেষে একটা নোটও ছিল। তাতে লেখা ছিল, শুধরে যাও নয়তো পস্তাবে খুব। সুহান মনে মনে ঘাবড়ালো ভীষণ। কেউ কি তাকে হুমকি দিচ্ছে? কিন্তু কেন? কে হতে পারে? সুহান রুম জুড়ে পায়চারি করছে। দুহাত কসলাতে কসলাতে লাল হয়ে উঠেছে। তিতলি বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলেন বাইরে থেকে। সুহান মায়ের দিকে চেয়ে বিরক্ত স্বরে বলল, এমন করছো কেন? শান্ত হয়ে দাঁড়াও। শান্ত হব? ওদিকে কি ঘটেছে শুনেছিস? সুহান কুঁচকানো কপাল আরো কুঁচকে গেল। আবার কি হলো? এমনিতে কি ঝামেলা কম ছিল? কি হয়েছে? তোর বউ আবার বিয়ে করছে? কি? রিনি বিয়ে করছে? হ্যাঁ। ওর বাপ তো ওর বাপ তো ডেরা পিটিয়ে বলে বেড়াচ্ছে। কাকে বিয়ে করছে তা তো জানি না এখনো। জাহাঙ্গীর চৌধুরী একটা গেট টুগেদার জানিয়েছে। তার মেয়েকে নাকি আবার বিয়ে দিবে। কার সাথে দিবে তা কিছু জানায়নি। তোর বাবার বন্ধু তমাল দিল খবরটা। হুম। সোহান চিন্তিত মুখে মাথা নাড়লো। রিনি আবার বিয়ে করছে? এত জলদি ও সব ভুলে গেল? অবশ্য এটাতে তেমন অবাক হওয়ার কিছুই নেই। জাহাঙ্গীর চৌধুরী মেয়ে সে। আরো অনেক আগেই তো তিনি ডিভোর্সটা করে অন্য কোথাও মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রিনি রাজি হয়নি। এখন যখন ডিভোর্স হয়ে গেছে, তিনি আর অপেক্ষা করবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু বিয়েটা হচ্ছে কার সাথে? ওদের মতোই প্রভাবশালী কেউ। তাই তো হবে। জানতে হবে কে সে। খুঁজে বার করতে হবে। তারপর তো একটাই কাজ, রিনি আর ওর বাবার বিরুদ্ধে তাকে উল্টাপাল্টা বোঝাতে হবে, যাতে সে বিয়েটা ভেঙে দেয়। আর জাহাঙ্গীর চৌধুরীর তুতা মুখ ভুতা হয়ে যাবে। ক্রুর হাসলো সুহান। এখন এটাই তার একমাত্র কাজ, রিনির হবু বরকে খুঁজে বার করা। যদিও এটা তেমন অসম্ভব কিছু নয় তার জন্য। সবার সামনে যখন রিনি হবু বর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাবে, যখন ছোট হবে তারা, তখন কেমন কেমন হবে? মুখটা কালো হয়ে যাবে নিশ্চয়ই ওদের। ভাবতেই সোহানের বুকের ভিতরটা ঠান্ডা হয়ে এলো। হ্যাঁ, এভাবেই সে তার প্রতিশোধ নেবে। রিনি তাকে অনেক অপমান করেছে, অনেক ভুগিয়েছে। এবার ওদের পালা। সুহানও ওদের হাড়ে হাড়ে বোঝাবে সে কি জিনিস। হোয়াট? তুমি আমায় বিয়ে তুমি আমার বিয়ে ঠিক করেছো বাবা? মানেটা কি? তুমি আমায় একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? জাহাঙ্গীর চৌধুরী শান্ত গলায় বললেন, না করলাম না। তুই আমার মেয়ে। আর আমার মেয়ের জন্য যেটা আমি ঠিক করি সেই সিদ্ধান্তই নেব। যেটা আমি ঠিক সেই সিদ্ধান্তই নিব।
ঠিক, এর আগেও তো একবার সিদ্ধান্ত নিয়েছিলে বাবা, তার ফল এখনো ভুগছি। জাহাঙ্গীর চৌধুরী বুকের ভেতর চ্যাত করে উঠল। মেয়ে তার কম স- মেয়ে তার কম যন্ত্রণা সহ্য করেনি। তিনি উঠে গিয়ে রিনির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, জানি মা, এবার আমি ভুল করেছি, একবার আমি ভুল করেছি, তবে প্রমিস করছি ওই ভুল আর আমি করব না। এবার আমি বেছে বেছে ঠিক ছেলেকে আমার মেয়ের জন্য পছন্দ করেছি। বাবা প্লিজ, আমি বিয়ে করতে চাই না, আমি ক্লান্ত বাবা। না করিস না মা, আমার তো বয়স হয়েছে, জীবনের কোনো নিশ্চয়তা আছে? এই আছি, কাল সকালে নাও থাকতে পারি। তার আগে আমি আমার মেয়েটাকে সুখী দেখতে যেতে চাই, নইলে তো আমি মরেও শান্তি পাবো না। তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে দেখে রাখবো, কখনো কোনো দুঃখ তোকে চুতে পারবে না। আমি আমার সেই কথা রাখতে ব্যর্থ হয়েছি একবার, আর হতে চাই না। উপরে গিয়ে আমি তোর মাকে কি জবাব দিব বলতো? ক্লান্ত দীর্ঘশ্বাস ফেললো রিনি, বাবাকে জড়িয়ে ধরে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না আর। আগে দেখি আমার পছন্দ করা ছেলে কেমন, আগে দেখি তোমার পছন্দ করা ছেলে কেমন, তারপর বলবো বিয়েটা আমি করব কিনা। জাহাঙ্গীর চৌধুরী মুখে হাসি ফুটলো। আচ্ছা বেশ, আমি তোদের দেখা করার দিনক্ষণ ঠিক করছি। কিন্তু আমার যদি তাকে পছন্দ না হয়, তুমি কিন্তু আমায় জোর করতে পারবে না বিয়েটা করার জন্য। আজ অবধি কোনো কাজে কখনো তোকে জোর করেছি আমি? না, তা করোনি। তবে আচ্ছা বেশ, তোমার যা মন চায় করো, আমি আর কি বলবো। রিনি চলে গেল তার রুমে। জাহাঙ্গীর চৌধুরী ফোন বার করলেন, মুখে হাসি রেখে কাউকে জানান দিলেন, মেয়ে মেয়ে দেখা করতে রাজি, এখন বিয়েতে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমার। তোমার জন্য কি না করেছি আমি? রিনিকেও ছেড়ে দিয়েছি শুধু তোমাকে পাওয়ার জন্য, আর তুমি শেষমেশ আমাকেই ছেড়ে দিলে আমার এমন বিপদে। মেহের কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা হাত থেকে নামিয়ে টেবিলের উপর রাখলো, সোজা হয়ে বসে সুহানের মুখের দিকে চেয়ে বলল, আমি কবেই বা তোমার সাথে ছিলাম? থতমত খেয়ে গেল সুহান, স্তব্ধ হয়ে কিছুক্ষণ মেহের দিকে চেয়ে বলল, কবে সাথে ছিলে মানে? তোমার উস্কানিতেই তো আমি রিনিকে ডিভোর্সটা দিয়েছি, তোমাকে বিয়ে করার জন্য। তুমি তো আমায় বলেছো রিনিকে ডিভোর্স দিতে, এখন কি সব অস্বীকার করতে চাইছো? নিজে বাঁচতে চাইছো এখন? না, না তো, অস্বীকার কেন করব? হ্যাঁ, আমি বলেছি তোমায় রিনিকে ডিভোর্স দিতে। আমি চেয়েছি তুমি ওকে ডিভোর্স দাও, কিন্তু এটা চাইনি তুমি আমায় বিয়ে করো। দাঁতে দাঁত পিষল সুহান। কি বলছে এই মেয়েটা? মাথা খারাপ করে দিচ্ছে, উল্টাপাল্টা কি বলছো এসব? মাথা গেছে তোমার? যা বলার পরিষ্কার করে বলো। মেহের আর এক ডুব পানীয় নিয়ে সুহানের দিকে চাইলো, তারপর হাত পা ঝেড়ে বলল, ওকে ফাইন, তুমি যখন শুনতেই চাইছো সব তাহলে শোনো। এখন অবশ্য তুমি জানলেও কোনো সমস্যা নেই। ঘটনাটা হলো, আমাকে পটানোই হয়েছিল তোমার তোমার আর রিনির ডিভোর্স করাতে। মানে? পাঠানো হয়েছিল মানে? কি বলছো? কে পাঠিয়েছিল তোমায়? রিনির বাবা, জাহাঙ্গীর চৌধুরী। তিনি চাইছিলেন আমি যেন তোমার আর রিনির ডিভোর্সটা করাই, কারণ এমনিতে তো তুমি ওর পিছু ছাড়তে না। ধরে হয়তো রাখতে না ধরে হয়তো রাখতে না, আবার ছাড়তেও না। ওই যে লোভ, তোমার তোমার মতো লোভী মানুষ এমন সোনার ডিম পাড়া হাঁসকে যে সহজে ছাড়বে না, তা জাহাঙ্গীর চৌধুরী বেশ ভালো মতোই বুঝতে পেরেছিলেন। তাই আমাকে পাঠিয়েছিলেন। সুহানের পায়ের তলার মাটি সরে গেল যেন। শুকনো ডুব শুকনো ডুব গিলে সে জিজ্ঞাসা করলো, কিন্তু তিনি কেন চাইতেন আমাদের ডিভোর্স করাতে? কেন চাইবেন তা কেন চাইবেন না বলো তো? কি আছে তোমার মধ্যে? কোনো যোগ্যতা আছে তোমার রিনির পাশে দাঁড়ানোর? তা সত্ত্বেও মেয়েটা তোমার পায়ের নিচে পড়ে থাকতো, আর তুমি ওকে জুতা জুতা ভেবে ট্রিট করে গেছো সবসময়। এটা কোনো বাবা সহ্য করবে? তো তার মানে তুমি শুধুই ডিভোর্সটা করানোর জন্য আমার লাইফে এসেছিলে? তুমি আমাকে ভালোবাসোনি? তোমার বাবাও কি সব জানতেন? হ্যাঁ জানতেন, সবই জানতেন তিনি। তোমার সাথে তার সম্পর্ক, আমাদের পরিচয়, আমার জীবন নিয়ে আসা, এই সবই আমাদের প্ল্যানের এক অংশ ছিল। আর কি বললে? ভালোবাসা? তুমি আমার কেন তুমি আমার কেন কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? কেন করেছো তুমি এমন? এতে তোমার কি স্বার্থ? অনেক স্বার্থ। সব থেকে বড় যেটা, সেটা হলো টাকা। এই কাজের বিনিময়ে জাহাঙ্গীর চৌধুরী আমাদের বিজনেসে সাহায্য করেছেন।
টাকা? শুধুমাত্র টাকার জন্য তুমি আমার জীবন নিয়ে খেললে? এত নিচে নেমে গেছো তুমি? এত নিচে নেমেও তোমার থেকে এখনো উঁচুতে আছি। তুমি যে এতদিন ঋণীর জীবন নিয়ে খেলেছো তার বেলা? তোমার মতো লোভী আর স্বার্থপর মানুষকে আমি কেন কেউই ভালোবাসবে না? উঠে দাঁড়ালো মেহের। দুপা এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরল। সুহান তখনও হয়ে বসে আছে। মেহের বলল, এরপর থেকে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। ফল কিন্তু ভালো হবে না। কথা শেষ করে সে চলে গেল। সোহানের মুষ্টিবদ্ধ হাত আর শক্ত হলো। হাতি কাদায় পড়লে চামচিকেও যে লাথি মারে, তাই হয়েছে সোহানের দশা। তবে সে এত সহজে হার মানবে না। এখনো তো আসল তুপের তাসটা তার হাতেই আছে। সেও দেখবে রিনি কিভাবে শান্তিতে বাঁচতে পারে। ক্যাফেটার আশেপাশের পরিবেশটা বেশ নিরিবিলি। বাইরের দু তিনটা টেবিল ফাঁকা থাকায় সুহান আর ভিতরে ঢুকলো না। সেখানেই বসে পড়লো। কিছুক্ষণ পর ওয়েটার এলো অর্ডার নিতে। সুহান একটা ব্ল্যাক কফির অর্ডার দিল। হাত ঘড়ির সময় দেখলো সোহান। এসেছে আধ ঘন্টা হয়ে গেছে। কফিও প্রায় শেষ। কপালে বাজ পড়লো এবার তার। কাল রাতে রিনির হবু বরের সাথে যোগাযোগ করেছে সে। কথা শুনে মনে হলো বেবলা কান্ত। মনে মনে বেশ খুশি হয়েছিল সুহান। টুপি পরানো সহজ হবে। কিন্তু এত দেরি কেন করছে আসতে? বিরক্ত হয়ে উঠতে যাবে ঠিক তখনই ওদিক থেকে কেউ এসে সামনের চেয়ারটায় বসলো। সুহান ঘুরে ফিরে তাকালো। সাদা শার্ট, কালো জিন্স পরেনে। সুহানের ভ্রু কুঁচকে এলো। আপনি? কে আপনি? এখানে এসে কেন বসেছেন? টেবিলটা আমার বুক করা। আপনি বসার আগে আমার পারমিশন নিয়েছেন? লোকটা চশমা খুলে টেবিলে রাখতে রাখতে বলল, এ কি সুহান সাহেব, নিজে আমায় আসতে বলে এখন নিজেই আমায় চিনতে পারছেন না? ভেরি ব্যাড। মানে? উঠে দাঁড়ালো সে। হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিয়ে বলল, হাই, আই এম আদ্র চৌধুরী। চমকে উঠল সুহান। আদ্র? রিনির হবু বর? একবার আপাদমস্তক তাকে দেখে নিল সে। না, একে তো কোনো দিক থেকে হাবাগোবা মনে হচ্ছে না। সোহানকে চুপ থাকতে দেখে আদ্র আবার বলে উঠল, হোয়াট হ্যাপেন মিস্টার সোহান? ইজ এনিথিং রং? সোহানের হুঁশ ফিরল। সে তড়িঘড়ি মাথা নেড়ে জবাব দিল, নো নো, নাথিং। পরপর হাত বাড়িয়ে দিল সামনে। হ্যান্ডশেক শেষে দুজনেই দুজনের জায়গা মতো বসলো। সোহান ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে বলল, ভেবেছিলাম আপনি বেশ পাংচুয়াল। আদ্র মুচকি হেসে বলল, আর বলবেন না, দেশে ফেরার পর থেকে কাজের এত প্রেসার। বাই দা ওয়ে, আমার সাথে আপনি দেখা করতে চেয়েছিলেন? ইম্পর্টেন্ট কিছু? হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট বটে। আপনার লাইফের ব্যাপার। ও, তা বলুন, কি বলবেন শুনি আপনার ইম্পর্টেন্ট কথা। তবে একটা কথা বলি, আমি কিন্তু বেশ উৎসুক হয়েই নিয়েছিলাম আপনার সাথে দেখা করার জন্য। কিন্তু আপনি যে নিজে থেকে আমার সাথে কন্টাক্ট করবেন তা ভাবিনি। মানে? ঠিক বুঝলাম না। আপনি আমার সাথে দেখা করতে কেন চেয়েছিলেন? বারে, আপনি আমার হবু বউয়ের প্রথম বর বলে কথা। দেখা করতে চাইবো না? দেখতে চাইবো না আপনি কেমন? তা কি দেখলেন? আপনি মানুষটা নেহাত মন্দ নন। তবে বুঝতে পারছি ওর সাথে আপনার ডিভোর্সটা কেন হলো। বুঝতে পারছি আপনার কেন হলো। ওরা আপনাকে কিছু জানায়নি? তেমন খুলাসা করে কিছু বলেনি। শুধু বলল আপনার চরিত্র নাকি বিশেষ সুবিধার না। আদ্র কথাটা বলে কপিতে চুমুক দিল। সোহানের মুখটা শক্ত হয়ে এলো। সে হাত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করতে লাগলো। কিন্তু পর মুহূর্তেই মনে পড়লো তার, ওরা কিছু বলেনি। তার মানে লোকটাকে যা বুঝিয়ে দেওয়া যাবে, রিনির বিরুদ্ধে উস্কে দেওয়া যাবে। ভাবতেই চকচক করে উঠলো সোহানের চোখ। সে মুখটা দূরে ভাব এনে বলল, চরিত্রে আমার নয় মিস্টার আদ্র। ওর সমস্যা ছিল, সেটা ডাকতেই আমার গাড়ে দোষটা চাপাচ্ছে এখন। এমন দড়িবাজ মেয়ে আর ওর বাবা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম। শুধু আমার নয়, এই মেয়ে যার জীবনে যাবে তার জীবনে কাল নেমে আসবে। অবাক হওয়ার ভান করলো আদ্র। কি বলেন? এত খারাপ ওরা? অথচ আমার সামনে কি অবলা অভিনয়টা না করলো।
মনে মনে ভীষণ খুশি হলো সুহান। আদ্র এতটা বোকা হবে সে ভাবেনি। দেখতে হ্যান্ডসাম হলে কি হবে, মাথার মধ্যে যে গিলো নেই তা সুহান বেশ টের পেল। সে আরো এগিয়ে গেল আদ্রর দিকে, টেবিলের উপর রাখা ওর হাতের উপর হাত রেখে গলা নামিয়ে বলল, তাই তো আপনাকে ডেকে পাঠালাম, যাতে আপনাকে সাবধান করতে পারি, আপনার জীবনটা বাঁচাতে পারি। আমার জীবনটা তো শেষ করে দিয়েছে, এখন আমি চাই না আমার মতো অন্য কেউ যন্ত্রণা সহ্য করুক। শুনুন, ওই মেয়ের বাইরের ছেলেদের সাথে সম্পর্ক ছিল। ওই যে কিছু ছেলে বন্ধু নিয়ে ঘুরে না, সবার সামনে বলে বন্ধু, ভিতরে ভিতরে কি যে নোংরামি করে বেড়ায় তা আপনি ভাবতেও পারবেন না। আমি বলছি শুনুন, আপনি বিয়েটা ভেঙে দিন, ওকে বিয়ে করবেন না, সারা জীবন পস্তাবেন। আদ্র মুখটা অসহায়ের মতো করে বলল, কি বলছেন, বিয়ে ভেঙে দিব? কিন্তু আমার যে বিয়ের শপিং করা হয়ে গেছে, এত টাকা খরচ হয়ে গেল, টাকাগুলো তো নষ্ট হবে বিয়ে ভাঙলে। তার থেকে ওকে বিয়ে করে উসুল করলে ভালো হবে না? থতমত খেয়ে গেল সুহান। এই ছেলের সমস্যা কি? এই ছেলের মাথায় কি সমস্যা আছে? সে দাঁতে দাঁত পিষে বলল, আপনার জীবন এদিকে নষ্ট হতে বসেছে, তা নিয়ে আপনার মাথা ব্যথা নেই? আপনার মাথা ব্যথা শপিং খরচ নিয়ে? মাথা ব্যথা হবে না? এত টাকা, টাকাগুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, আপনার কথার চেয়েও বেশি। মানে? উঠে দাঁড়ালো আদ্র, মুখের হাবভাব সহজ হয়ে এসেছে তার। সে ঝুঁকে পড়লো সুহানের দিকে, দাঁড়িয়ে হাত রাখলো টেবিলের উপর, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, নিজেকে খুব শিয়ানা ভাবিস? তোর সেনাগিরি উম, তোর সেনাগিরি গুছাবো আমি। সেদিনের পাঠানো ভিডিওটা দেখেও তোর টনক নড়লো না? বলেছিলাম শুধরে যা, শুনলি না। এবার শুধরানোর সময়ও দেব না তোকে। হা করে হা করে শুনো হা করে শুধু শুনে গেল সুহান আদ্রর কথা। ভিডিও? তার মানে সেদিনের ওই ভিডিও, তার লোককে মারধর করা, সব সব আদ্র করেছে? তড়াক করে উঠে দাঁড়ালো সুহান। সে কিছু বলার জন্য মুখ খোলার আগেই আদ্র হুংকার ছাড়লো, আর একটি কথা ধরে নে আমার তরফ থেকে, তোর জন্য তোর জন্য শেষ সাবধানী বাণী, রিনির থেকে দূরে থাক। তোর জন্য যদি ওর গায়ে একটা আঁচড় পড়ে, তোকে কেটে তোর মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবো, মাইন্ড ইট। ঘুরে চলে গেল সে। সুহান দপ করে চেয়ারে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। একের পর এক কি হচ্ছে তার জীবনে, এমন ডাউনফল কাটবে কেমন করে? হতভম্ব হয়ে বসে আছে সুহান, দৃষ্টি তার সামনের দিকে। কোনো আওয়াজ যেন কান পর্যন্ত পৌঁছাচ্ছে না তার, মাথার মধ্যে শুধু আদ্রর বলা কথাগুলো বাজছে। দুহাতে মাথা চেপে বসলো সে। কি থেকে কি হয়ে গেল, তার কোনো পরিকল্পনাই কাজে লাগছে না। যার জন্য সে সব করলো, যে মেহেরের জন্য সে রিনিকে ছেড়ে দিল, সেই কিনা শেষমেশ তার সাথে বেইমানি করলো। অবশ্য দেখা যায় তো, মেহের তার জীবনে এসেছিল এই উদ্দেশ্য নিয়ে, যেটা সে পূরণ হয়ে গেছে। মাঝখান থেকে সব হারিয়ে ফেললো সুহান। না, যে করেই হোক রিনির সাথে যোগাযোগ করতে হবে, তাকে বলতে হবে সবকিছু তার বাবা করিয়েছে, তার বাবা তাদের আলাদা করেছে, সব তার পরিকল্পনা ছিল। সব শুনে রিনি হয়তো তাকে ক্ষমা করে দিতেও পারে। ক্ষমা না করুক, অন্তত একটু সহানুভূতি তো করবে। বাবার ব্যবসাটা শেষ করে দিয়েছে রিনির বাবা। উঠে দাঁড়ালো সুহান। না, এভাবে হাত গুটিয়ে বসে নিজের সর্বনাশ দেখতে পারবে না। এতদিন গায়ের জোরে হয়নি যেটা, সেটা এবার করতে হবে তাকে। দরকার পড়লে সে ভিকটিম কার্ড প্লে করবে রিনির সামনে, তাকে বুঝাবে সে শুধু তার বাবার পরিকল্পনার শিকার। চেয়ারটা পিছনে ঠেলে পা বাড়ালো সে, সময় খুব কম। নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, উপরে ব্রিজ, ব্রিজের উপর একপাশে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছে রিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি দিয়ে নিচে বয়ে যাওয়া নদীটাকে দেখছে সে। নদীর দুধারে পড়ে আছে অজস্র নুড়ি পাথর, দেখতে কি সুন্দর লাগছে। পিছন থেকে গাবড়ে পিছন থেকে গাড়ে কারো স্পর্শ পেয়ে তড়িৎ গতিতে সেদিকে ঘুরলো রিনি। হাসি হাসি মুখে চেয়ে আছে তার দিকে। রিনি একটু অবাক হলো। সে এদিক ওদিক একবার চোখ বুলিয়ে বলল, আপনি কে? আর আমার কাছেই এসেছেন, আমার কাছেই
এসেই বা কেন দাঁড়ালেন? টুট টিপে হাসলো আদ্র। তারপর বলল, কোনো পরিচয়টা দিলে খুশি হবি? হবু বর নাকি? কথা শেষ করতে দিল না রিনি। আদ্রর মুখের কথা কেড়ে নিয়ে বলল, এই এই এক সেকেন্ড, কি সমস্যা আপনার? আপনি তুই তাকারি করছেন কেন? আপনার তো সাহস কম না? রিনি আঙ্গুল তুলে তেড়ে গেল আদ্রের দিকে। আদ্র দু পা পিছিয়ে তার হাত চেপে ধরল। রিল্যাক্স বাবা, এত তেজ? হাত ধরলেন কোন সাহসে? চারণ বলছি। থাম থাম, আমায় বলতে আমায় বলতে তো দিবি কিছু? নিজের পরিচয়টা দিতে দে আগে, তারপর নিজেই বুঝে যাবি আমি কেন তোকে এই তুই তুকারি করেছি। রিনি এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নিল। তারপর তেজি গলায় বলল, বলুন কে আপনি? আদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুটো পরিচয় আছে, আগে কোনটা দিব? তিনি ভ্রু কুঁচকে বলল, হেয়ালি না করে ঝটপট বলুন, না হলে কিন্তু। হাত মুঠো করে দেখালো আদ্রকে সে, যেন আদ্র বেগোবার করলে ঘুষি বসিয়ে দেবে তার মুখে। আদ্র দুহাত তুলে সারেন্ডারের মতো করে বলল, কাম ডাউন, এত রাগ শরীরের জন্য ভালো নয়। আচ্ছা বেশ, বলছি। রিনি সোজা হয়ে দাঁড়ালো, সন্দিহান মুখে ভ্রু কুঁচকে। আদ্র এবার কোনো বনিতা না করে বলে উঠল, প্রথমত আমি সেই যার সাথে তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে। তবে এটা ছাড়াও আমার একটা পরিচয় আছে, যেটাতে আমার তুই আমায় তুই আগে থেকেই চিনিস। আমার নাম আদ্রিয়ান আইয়ান আদ্র। কিরে, চিনতে পারলি? কয়েক মুহূর্ত তম মেরে দাঁড়িয়ে রইল রিনি। তারপর অবাক হয়ে বলল, আদ্র, আদ্র ভাইয়া তুমি? বলে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল তাকে। হ্যাঁ, এই তো, কেমন যেন মিলে যাচ্ছে এবার। সেই চোখ, সেই হাসি, ছোট্টবেলায় দেখা সেই আদ্রর সাথে হুবহু মিলছে। সে তাকে এতক্ষণ চিনতেই পারেনি। আদ্র হতাশ কণ্ঠে বলল, হ্যাঁ, আমি আমি সেই হতভাগা। যাই হোক, এবার এবার একেবারে আমায় ভুলে গেলি তুই? এটা এক্সপেক্ট করিনি। আরে মনে থাকবে কেমন করে বলুন তো? সেই কোন ছোটবেলায় দেশ ছেড়েছো, আর ফিরলে আজ। হঠাৎ করে দেখে কেই বা তোমাকে চিনতে পারবে? অন্য কেউ না পারুক, তোর তো অ্যাটলিস্ট আমায় চেনার কথা ছিল। বাহ বাবা, পরিচয় দিতে আর একটু দেরি হলে তো ঘুষি মেরেই দিতি। রিনি পিক করে হেসে ফেলল। তুমি যেমন করে কথা বললে প্রথমে, তাতে তাতে তো এটাই হওয়ার কথা ছিল। হুট করে এসে কোনো অচেনা ছেলে যদি তুই তুকারি করে, তবে ঘুষি মারবো না? হুম, আচ্ছা ওসব ছাড়। এখানে কেন দেখা করতে চাইলি সেটা বল। দেখা করতে চাইলাম মানে? তোমার সাথে কখন দেখা করতে চাইলাম? আমি তো জানিও না তুমি যে এখানে আসবে। তোমার নাম্বারও তো নেই। আদ্র ওর মাথায় একটা গাঁট্টা মেরে বলল, আরে বুদ্ধু, আমি সে তার সাথে আমি সে তার সাথে তোর বাবার তোর বিয়ে ঠিক করেছে। আর তুই তো আজ দেখা করার কথা বলেছিলি। আঙ্কেল তো আমায় তাই বলল। এবার আরো অবাক হলো রিনি। বিস্ময়ে মুখটা হা হয়ে গেল তার। কি, বাবা তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে? ইয়েস। তুমি কিছু বলনি? কি বলবো? তুমি বিয়ে করতে রাজি হয়ে গেছো? হ্যাঁ, রাজি না হওয়ার তো কোনো কারণ দেখছি না। কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? তুমি আমায় বিয়ে করবে? হুম, করব। তা এতে এত অবাক হওয়ার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। আদ্র ভাই, বিদেশ থেকে ফিরে তোমার মাথা একেবারেই কেটে গেছে। আদ্র কিছুক্ষণ স্থির দৃষ্টিতে রিনির দিকে চেয়ে শান্ত গলায় বলল, আমার মাথা ঠিকই আছে, আর আমিও ঠিক আছি। আমি তোকে বিয়ে করব। কিন্তু কেন? তুমি কেন আমায় বিয়ে করবে? কেন করব না? যে জিনিসটা এতগুলো বছর ধরে চেয়ে এসেছি, সেটা পাওয়ার সুযোগ এসেছে আজ। আমি কেন সেটা হাতছাড়া করব? টেল মি এ রিজন। চমকালো রিনি। কোন জিনিস সে এত বছর ধরে ধরে চেয়েছে? হুট করে রিনির মাথাটা যেন চক্কর দিয়ে উঠলো। সে তাকে চেয়েছে আদ্র? কি বলছে এসব সে? সে ঢোক গিলে প্রশ্ন ছুড়ল, কি চেয়েছো আমাকে? আদ্র কিন্তু উত্তর দিতে সময় নিল মোটেই। সে সাথে সাথে বলল, হ্যাঁ, তুই ছাড়া আর কি চাইতে পারি আমি? আদ্র ভাইয়া, বল। তুমি জানো আগে আমার বিয়ে হয়েছিল? আদ্র হাসলো। যাকে ভালোবাসি তার বিষয়ে জানবো না? তা কি করে হয়? সব জানি আমি। তবুও তুমি আমায় বিয়ে করতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি তোকে ভালোবাসি।
কি সহজ স্বীকারোক্তি, কিন্তু রিনির কাছে সহজ মনে হলো না। সে আবার দ্বিধা জড়ানো কণ্ঠে বলল, আন্টি আঙ্কেল তো রাজি হবে না। বাবা মা রাজি অলরেডি, তোর ওসব নিয়ে ভাবতে হবে না। রিনি আবার ডুব গিলল, গলা শুকিয়ে আসছে বারবার। আমি তোমায় বিয়ে করতে পারবো না আদ্র ভাই। কারণ আমি তোমায় জীবন নষ্ট করতে পারবো না। তোমার আমার মতো অতীত নেই। তুমি কেন শুধু শুধু আমার মতো একটা মেয়েকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করবে বলো? খুবই সিম্পল, কারণ আমি তোকে ভালোবাসি। এখন তোকে ভালোবেসে যদি জীবন নষ্ট হয়ে যায়, তো যাক, এ নিয়ে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার আছে। আমি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাব। তার মানে তুই কি বলতে চাইছিস তুই আমায় বিয়ে করবি না? রিনি একটু থেমে আস্তে করে জবাব দিল, না। আদ্র মুচকি হেসে বলল, নো প্রবলেম। তুই আমায় বিয়ে না করলেও আমি তোকে বিয়ে করব। তুই রাজি হলে দুমদাম করে বিয়ে হবে, আর রাজি না হলে আমায় জোর করতে হবে। এছাড়া কোনো উপায় নেই, কারণ তুই তো সোজা কথা মানবি না। আমিও সোজা পথে ছেড়ে বাঁকা পথ ধরবো, কিন্তু বিয়ে তো তোর তোর আমার সাথেই হবে, সে তুই চাস বা না চাস। বাইরের আলোয় সূক্ষ্ম রেখা বেজানো দরজার ফাঁক দিয়ে মেঝেতে পড়ছে। রুমটা অন্ধকার করে রাখা, আজ অমাবস্যা। বাইরেটাও তেমন ঘুটঘুটে অন্ধকার। বেলকনিতে লাগানো পর্দাগুলো তীব্র বাতাসে উড়ছে ভীষণ। বেলকনি ছাড়িয়ে সে হাওয়ায় এসে পড়ছে ইজি চেয়ারে বসা মেয়েটার মুখে। মেয়েটার দৃষ্টি সেই আলোর রেখার দিকে। রিনির মনে হচ্ছে সে কোনো কাদের কিনারায় দাঁড়িয়ে আছে। সামনে কাঁধ, পিছনে ফেরার পথ বন্ধ। সে সামান্য একটা ডিসিশন নিতে এত কিসের বাধা? সত্যিই কি ডিসিশনটা সামান্য? আদ্র তাকে ভালোবাসে, সেটা রিনি কালকে জেনেছে। আদ্র রীতিমতো হুমকি দিয়েছে তাকে বিয়ের জন্য। বলেছে রিনি রাজি না হলে আদ্র তাকে জোর করেই বিয়ে করবে। কি অদ্ভুত! কতটা একটা তপ্ত শ্বাস ফেললো রিনি। তার ভীষণ ক্লান্ত লাগছে। এত জটিল কেন হয়ে গেল সব? এতটা এতটা বার যেন তার শরীর নিতে পারছে না। সে আদ্রকে কি বিয়ে করবে? কিন্তু কেন? আদ্র একটা অবিবাহিত ছেলে, আর সে ডিভোর্সি। লোকে বাজে কথা বলবে না? বলবে না আবার? তারা তো মুখেই আছে বদনাম করতে। রিনির ফোনের রিংটোনটা বাজলো। মেসেজ এসেছে। রিনি উঠলো না, দেখলো না। আরো আরো বার দুয়েক মেসেজ মেসেজ টোন বাজলো। রিনিও তা আগ্রহ জন্মালো না। এবার আর মেসেজ নয়, ডিরেক্ট কল করেছে কেউ। রিনি হাত বাড়িয়ে সামনে থেকে ফোনটা নিল। একটা আননোন নাম্বার। রিনি কয়েক মুহূর্ত ভেবে কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে এলো সুহানের গলার আওয়াজ। রিনি। রিনি অন্য চিন্তায় মগ্ন। সুহানের আওয়াজ তাই চিনতে পেল না সে। বিরক্ত হয়ে বলল, আমি ডাকে? আপনার কি নাম নেই? থাকলে সেটা বলুন। সুহান তৎক্ষণাৎ বলে উঠল, আমি সুহান। রিনি চমকালো। মুহূর্তে রাগ আর ঘৃণায় তার মুখের ভাব বদলে গেল। রিনি ফোন কেটে দেওয়ার জন্য হাত এগোতেই সুহান বলে উঠল, কল কেটো না রিনি। আমার তোমার সাথে জরুরি কথা আছে, প্লিজ। আমার কথাটা শোনো একবার। জাস্ট 10 মিনিট। এর বেশি সময় আমি নেব না তোমার। রিনি কল কাটতে গিয়েও কাটলো না। পরিবর্তে দাঁত পিষে বলল, কি বলার জলদি বলো। সুহান দম নিল। আজ রিনিকে যে করেই হোক বোঝাতে হবে। সব দোষ একা তার ছিল না, তার বাবাও দোষী। রিনির মনে একটু হলেও তার জন্য সহানুভূতির সৃষ্টি করতে হবে ভেবেই সুহান বলা শুরু করলো, রিনি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। তোমার জীবনটাও শেষ করে দিয়েছি। তুমি হয়তো কখনো ক্ষমা করতে পারবে না আমায়, কিন্তু বিশ্বাস করো, এসব কিছুর জন্য আমি একাই দায়ী নয়। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তোমার হেয়ালি শোনার মতো ফালতু সময় আমার নেই। রিনি রাগী কণ্ঠস্বর। রাগ হচ্ছে রাগ হচ্ছে তোমার? হওয়াটাই স্বাভাবিক। কি- কিন্তু আমি ইচ্ছা করে কিছু করিনি রিনি। বিলিভ মি, আমাকে ফাঁসানো হয়েছে। রিনি টিটকারি হাসলো। কার এত ফালতু সময় যে তোমাকে ফাঁসাবে, তোমার পিছনে লাগবে? তোমার বাবা, উনিই করিয়েছেন সব। রিনির ব্রু কুঁচকে এলো। মানে? তোমার বাবা মেহেরকে পাঠিয়েছিল যাতে ও আমাদের মাঝে ঢুকে আমাদের সম্পর্কটা শেষ করতে পারে। সব তোমার বাবার প্ল্যান, আমাদের আলাদা করানোর জন্য। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমি প্রমাণ দিব। বিশ্বাস করো রিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমাদের সম্পর্কটা শেষ করিয়েছে তোমার বাবা। ও আচ্ছা, তো আমার বাবা এক্স্যাক্টলি
কি করিয়েছেন? তোমার বাবা মেহেরকে পাঠিয়েছিলেন যাতে মেহের আমাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে আমার থেকে দূর করতে পারে। তারপর উনি ডিভোর্স করাতে পারেন আমাদের। এই কাজের জন্য উনি মেহেরকে মোটা অঙ্কের টাকাও দেন। কয়েক মুহূর্ত সব চুপ। সুহান চুপ করে রইলো রিনির কথা শোনার জন্য। তখন রিনির দিক থেকে কোনো উত্তর এলো না। তখন সুহান আবার নিজ থেকেই বলল, এখন বুঝলে তো উনি ঠিক কি করেছেন? ওনার জন্যই আমাদের সম্পর্কটা ভেঙেছে। আর এখন উনি চাইছেন তার পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে দিতে। তো তুমি বলতে চাইছো মেহের আর বাবা মিলে তোমায় ফাঁসিয়েছে? সোহান তৃপ্তি হাসলো। ওষুধে কাজ হচ্ছে মনে হয়। রিনি কি মন গলতে শুরু করেছে? সোহান তৎক্ষণাৎ বলল, হ্যাঁ রিনি, আমাদের মাঝে সমস্যাটা তো মেহেরকে নিয়েই হলো বলো। আর এই সেই মেহেরকে তোমার বাবাই পাঠিয়েছিলেন যাতে ও আমাদের সম্পর্কে ভাঙতে পারে। আমাকে ফাঁসানো হয়েছে রিনি। প্লিজ আমার কাছে ফিরে এসো। আমি তোমায় ভালোবাসি। রিনি হু হু করে হেসে উঠল সোহানের কথা শুনে। সোহান হকচকিয়ে গেল। বুঝলো না রিনি এমন ব্যবহারের কারণ। রিনি বলে উঠল, আচ্ছা বেশ মানলাম আমার বাবা মেহেরকে পাঠিয়েছিল আমাদের সম্পর্ক ভাঙতে। এখন আমায় এই প্রশ্নের জবাব দাও সোহান। তুমি কি নার্সারিতে পড়া বাচ্চা, নাকি সদ্য জন্মানো শিশু যে একটা মেয়ে তোমার সামনে গিয়ে বলল, চলো আমরা প্রেম করি, প্রেম প্রেম খেলি, আর তুমি রাজি হয়ে গেলে? মেহেরের বাবা মেহের বাবার কথায় তোমার প্রেমের ফাঁদে ফেলেছে, আর তুমি কি করলে? তার প্রেমে পড়লে, তার শরীরে চুলে। তাকে বিয়ে করার জন্য এতটাই মরিয়া হয়ে উঠলে যে আমায় ডিভোর্স দিতে দুবার ভাবলে না। এই নাকি তুমি আমায় ভালোবাসো? রিনি থামলো। তার মুখের হাসি মিলিয়ে সেখানে ধরা দিল অদ্ভুত কঠোরতা। একটা কথা বলছি, পরিষ্কার করে শুনে রাখ। আমি কোনো বাচ্চা নয় যে তুই যা বুঝাবি আমি তাই বুঝে নেব। বাবা যদি একটা করে তাকে বেশ করেছে। বাবা আগে টের পেয়ে গিয়েছিল তোর চরিত্র কেমন। ভালো হলো এটা বলে দিলি তুই। ইনফ্যাক্ট বাবার প্রতি আমার ভালোবাসা আর রেসপেক্ট আরো বেড়ে গেছে আজকের পর। আর হ্যাঁ, তোর লাইফের দুর্দশার এই সবই শুরু। তোর জীবনটা যদি আমি হেল না করে দিয়েছি, তবে আমার নামও রিনি নয়। ফোন রাখলো রিনি। ফোনটা ছুঁড়ে ফেললো বেডের উপর। রাগ হচ্ছে তার নিজের উপর। কেন সে এত বোকা ছিল? কেন এই অমানুষটার জন্য জীবনের অর্ধেকটা সময় নষ্ট করলো? জীবন যদি তাকে আর একটাবার সুযোগ দিত, রিনি হয়তো আর এই ভুল করতো না। কিন্তু আফসোস, জীবনটা কলমের কালি দিয়ে লেখা, রাবারের মোছার সুযোগ নেই। সোহান হয়ে বসে আছে। এটা কি রিনি ছিল? রিনি তার সাথে এমনভাবে কথা বলল। ফোনটার দিকে এক পলক চাইলো সে। ফোনের স্ক্রিনেই যেন সে নিজের ধ্বংসের এক ঝলক দেখতে পেল। তার কুকর্মই তাকে আজ এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। এটার জন্য সে নিজেই দায়ী। সুহান নিজের ভুল বুঝেছে, তবে স্বীকার করার মতো সাহস তার নেই। এই ওই যাকে বলে শাক দিয়ে মাছ ডাকা। সুহান সেটাই করছে এখন। সে জানে সে দোষী, তবুও স্বীকার করতে নারাজ। সকালের সূর্যের আলো ধরণীতে পড়লো বেশ সময় নিয়ে। আকাশ জুড়ে মেঘ ছিল। রোদ বের হতে দুপুর গড়ালো। জাহাঙ্গীর চৌধুরী ব্যস্ত পায়ে হাঁটাহাঁটি করছেন। এক হাতে ধরা ফোন, লাগাতার তাতে কল আসছে। একটা রিসিভ করে কথা বলে রাখতে না রাখতে আর একটা। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ব্যস্ত আছেন তিনি। রিনি ছাদের কার্নিশে বসে আছে। উদাস চোখে তাকিয়ে আছে আকাশের দিকে অনেকক্ষণ ধরেই। সে এগিয়ে সে এসেছিল আকাশ মেঘ দেখে বৃষ্টি হবে ভেবে। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল তার, কিন্তু বৃষ্টি হয়নি। বাতাসের চুটে মেঘগুলো ছুটে পালালো। রিনির মনটা খারাপ হয়ে গেল। অবশ্য মন খারাপ নিয়েই বৃষ্টিতে ভিজতে এসেছিল সে। কাল তার আর আদ্রর এঙ্গেজমেন্ট। জাহাঙ্গীর চৌধুরী তাই নিয়েই ব্যস্ত। রিনি ভালো লাগছে না এমন নয়, আদ্রকে তার পছন্দ নয়। ব্যক্তি হিসাবে সে যথেষ্ট ভালো। জীবনসঙ্গী হিসাবে সে পারফেক্ট। কারণটা মূলত এই, আদ্র বড্ড আদ্র বড্ড পারফেক্ট। রিনি তো পারফেক্ট নয়। তার একটা অতীত আছে। আজ না হোক কাল লোকে তো বাজে কথা বলবেই এটা নিয়ে। কিন্তু তার বাবা কেন জানি বুঝতেই চাইছে না এটা। রিনি একটা দীর্ঘশ্বাস ফেলল। চারপাশের পরিবেশটাও বিরক্ত লাগছে।
মেঘ কেটে যাওয়াতে রোদের গরম পড়ে উঠেছে চারিদিকে। মেঘে গেমে গেছে রিনি। সে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো কিছুতেই মন টিকছে না তার। উঠতেই চোখে পড়লো নিচে। আদ্র দাঁড়িয়ে আছে গাড়ির কাছে। ইশারায় তাকেই ডাকছে, কিন্তু কখন এসেছে সে, আর কেনই বা এসেছে? আদ্র হাত তুলে অনেকক্ষণ থেকে রিনির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। রিনি তাকাতে সে আরো জোরে জোরে হাত নাড়াতে লাগলো। রিনি বুঝতে না পেরে ইশারার হাত নাড়ালো। জোরে জোরে বলল, কি বলছো? বুঝতে পারছি না আমি। কি করব? নিচে আসবো? আচ্ছা দাঁড়াও, আসছি। আদ্রর ইশারা বুঝতে পেরে রিনি ছাদ থেকে নিচে নামলো। বাড়ির বাইরে বের হতেই সামনে পড়লো আদ্র। ডাকছো কেন? চল আমার সাথে। কোথায়? আগে চল তো। আদ্র রিনির হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে দিল। নিজেও বসে স্টার্ট দিল গাড়ি। রিনি প্রশ্ন করলো, কোথায় নিয়ে যাচ্ছ? চুপচাপ প্রশ্ন চুপ চুপচাপ প্রশ্ন চল, প্রশ্ন না করে। আরে বাবা, যাচ্ছি তো, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলো। গেলেই দেখতে পাবি। রিনি আর প্রশ্ন করলো না, চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। আদ্রর গাড়ি ছুটে চললো। শহর ছাড়িয়ে জঙ্গলে ঘেরা রাস্তায় নামলো গাড়িটা। রিনি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। কিছুটা দূর এগোতেই জঙ্গলের অন্ধকার কেটে গেল। অদূরে দেখা গেল একটা কর্টেজ। গাড়ি থামলো সেখানে। আদ্র নেমে রিনির কাছে গেল। রিনি ঘুমে অচেতন। আদ্র ডাকলো না তাকে। খুব সাবধানে গাড়ির দরজা খুললো। আস্তে আস্তে দুহাত প্রসারিত করে রিনিকে কোলে তুলে নিল। তাকে গাড়ি থেকে বার করতে ঘুম ভেঙে গেল রিনির। সে চোখ মেলল। চোখ মেলে চোখ খুলে আদ্রকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠলো। চেঁচিয়ে উঠে আদ্রর বুকে কয়েকটা চড় থাপ্পড় ঘুষিয়ে দিল। তড়িঘড়ি করে নেমে পড়লো তার কোল থেকে। হাঁপাতে হাঁপাতে বলল, এই তুমি কি করছিলে? আমাকে কোলে কেন তুললে? কি প্ল্যান তোমার? আর এটা এটা কোথায় এসেছে? ক কেন কেন এনেছো? কি চাও তুমি? আদ্র বুকে হাত ডলতে ডলতে বলল, এর সাথে একটা প্রশ্ন কর, কতগুলো উত্তরের সাথে দেব। একটু থামলো সে, তারপর বলল, এটা আমাদের বাগান বাড়ি। এখান থেকে কিছুটা দূরে মেলা বসেছে। তোকে নিয়ে সেখানেই যাচ্ছিলাম। দেখলাম ঘুমিয়ে পড়েছিস, তাই ভাবলাম তোর ঘুম ভাঙলে কিছু খেয়ে বেরোবো। রিনি যেন বিশ্বাস হলো না। সে কেমন সন্দেহের চোখে দেখতে লাগলো আদ্রকে। আদ্র বুঝতে পারলো, বলল, এমন করে কি দেখছিস? আচ্ছা, তোর কি মনে হয় আমি তোকে এখানে কেন এনেছি? আমি পশু? খাওয়ার জন্য এনেছি তোকে? রিনি বিড়বিড় করে বলল, কে বলতে পারে কার মনে কি আছে? আদ্র অবাক হয়ে বলল, হোয়াট? লিসেন, আমি যদি পশু হতাম আমি যদি পশু হতাম, ও তবুও তোকে দিয়ে আমার পেট ভরতো না। এবার চুপচাপ এবার চুপচাপ বাড়ির ভিতরে চল। রহমান চাচা আমাদের জন্য খাবার রেডি করে বসে আছে। উফ, হাত তো নয়, যেন লোহার রড। বুকটা জ্বলে গেল একেবারে। এ কি বললে তুমি আমায়? বললাম আমার সাথে আয়, নইলে কিন্তু তোকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। ওখানে শেয়াল আছে, ভেবে দেখ। তোমার থেকে তোমার থেকে ওরা হাজার গুণে ভালো। মিনমিন করে বলল আদ্রের পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকে গেল রিনি। আদ্রের এই বাগান বাড়িটা তাদের শহর থেকে বেশ অনেকটা দূরে। বাড়িটা দেখভাল করার জন্য রাখা রহমান চাচাকে। তিনি এখানেই থাকেন। আদ্র মাঝে মাঝেই এসে এসে তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল তাদের আসার কথা। রহমান চাচা তাই তার বউকে দিয়ে রান্না বান্না করিয়ে রেখেছেন। খুব বেশি কিছু করতে পারেননি, অল্প সময়ে যতটুকু করা হয়। আদ্র আর রিনি ফ্রেশ হয়ে খেতে বসলো। হঠাৎই রিনির মনে হলো সে বাবাকে কিছু বলে আসেনি। বাবা তো খুঁজবে তাকে। ফোনটাও বাড়িতে ফেলে এসেছে। রিনিকে চিন্তিত দেখে আদ্র জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? মুখটা কেমন করে রেখেছিস কেন? কি হয়েছে? বাবাকে তো বলে আসেনি, ফোনটাও বাড়িতে। বাবা ফোন না বাবা ফোন করে না পেলে তো চিন্তা করবে। আঙ্কেলকে নিয়ে চিন্তা না করে তুই চুপচাপ খা, আমি বলে দিয়েছি ওনাকে। চিন্তিত হলো রিনি। রহমান চাচা মাংসের পাত্রটা এনে টেবিলের উপর রেখে রিনির দিকে চেয়ে আদ্রকে জিজ্ঞাসা করলো, আদ্র বাবা, এইটা কেডা গো? ওনারে তো দেখি নাই কখনো। আদ্র খেতে খেতে মুখ না তুলে বলল, তোমার বৌমা। রিনি সবে এক লোকমা ভাত মুখে দিয়েছিল। আদ্রর কথায় বিষম খেলো সে। শুধু তাই নয়, মাছের কাঁটাও বিঁধল হাতে। রহমান চাচা দ্রুত পানির গ্লাস এগিয়ে দিলেন তার কাছে। আস্তে আস্তে, ধীরে সুস্থে খাও আম্মা।
রিনি পানি খেলো। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে চোখ মোটা করে তাকালো আদ্রর দিকে। আদ্র সবেমাত্র আদ্র সেসবে পাত্তা না দিয়ে উঠে এসে বসলো তার পাশে। তারপর চিন্তিত কণ্ঠে বলল, হাতে কাটা বিঁধলো, ব্যথা করছে? রিনি কিছু বলল না, আর চোখে শুধু রহমান চাচার দিকে দেখছে। রহমান মুচকি মুচকি হাসছে দাঁড়িয়ে। আদ্র আবার বলল, দেখি দেখি, বেশি ভালোভাবেই বেরিয়েছিল দেখছি। খেতে পারবি বলে মনে হয় না, আমি খাইয়ে দিচ্ছি। রিনিকে কিছু বলতে না দিয়ে প্লেটটা এগিয়ে নিল সে। রিনি বলতে চাইলো, বারণ করতে চাইলো, আদ্র তাকে সেই সুযোগ না দিয়েই ভাত মেখে ধরলো তার মুখের সামনে। হা কর। রিনি রহমান চাচার সামনে কিছু বলতে পারলো না, লজ্জা ও পড়লো বেশ। চুপচাপ আদ্রের হাতে খেতে চুপচাপ আদ্রের হাতে খেতে লাগলো সে। রিনিকে খাওয়া হলে যত্ন নিয়ে তার মুখ মুছে দিল, তারপর নিজে খেতে বসলো। রিনিকে বলল, গিয়ে রেস্ট নে, একটু পর ঘুরতে বের হব। রিনি চুপচাপ উঠে চলে এলো। তারপর চোখ মুখ দেখে মনে হচ্ছে পালিয়ে যাবে সে। ইস, একটু আগে কি একটা বিড়ম্বনায় পড়তে হলো। রহমান চাচার সামনে এভাবে বলার কি দরকার ছিল? চাচা পুরোটা সময় তাদেরকে দেখছিল আর মুখ টিপে টিপে হাসছিল। কি লজ্জা, কি লজ্জা! সারাটা সারাটা রাত দুজনে কাটলো একসাথে ঘুরে ফিরে। আদ্র রিনিকে নিয়ে মেলায় গেল। দুজনে একসাথে সময় কাটালো। সেই সব করলো যা রিনির পছন্দ। রিনি যে পুরো সময়টাকে বাকি সব ভুলে গেল। আদ্রর হাত ধরে সারা মেলায় ঘুরলো। আদ্র শক্ত করে হাতটা ধরে রাখলো তার, যেন আগলাই হলেই ছুটে পালাবে। রিনি বাচ্চাদের মতো আবদার করলো ফুচকা খাবে, দোলনায় উঠবে। আদ্র আদ্র হাসি মুখে তার সেই সব আবদার হাসি মুখে পূরণ করলো। রিনির মাঝে আজ গতানুগতিক সেই গাম্ভীর্যতা নেই। নেই আদ্রকে নিয়ে কোনো অস্বস্তি। সে স্বতঃস্ফূর্ত ভাবেই ঘুরছে আদ্রর বাহু ধরে। সময় যেন কখন কিভাবে পার হলো তার রিনি বুঝতে পারলো না। আদ্রর সাথে দূরত্বটা ঘুচলো বোধহয়। সকাল হতে তাদের গাড়ি এসে পৌঁছালো চৌধুরী বিলার গেটের সামনে। গাড়ি থামলে শান্ত হয়ে বসে রইল আদ্র। প্রথমে কিছু বলল না, মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করলো হয়তো রিনি কিছু বলার। রিনি বার কয়েক মুখ করলো কিছু বলার জন্য, কিন্তু মুখ ফুটে বলল না কিছু। আদ্র দেখলো সব। প্রতি উত্তরে প্রতি উত্তরে শুধু মুচকি হাসলো সে। রিনি দরজা খুলে নামলো, দু পা এগিয়ে আবার ফিরে এলো, ঝুঁকে দাঁড়ালো খানিকটা, বলল, এক্ষুনি চলে যাবে? আদ্র তার চোখে চোখ রেখে প্রশ্ন করলো, থাকতে বলেছিস? আমতা আমতা করে বলল রিনি, তো তেমন কিছু না, কিন্তু এভাবে বাড়ির সামনে থেকে চলে যাবে, এটা কেমন দেখায় না? তো তাই আর কি। তার মানে তুই চাস না আমি থাকি, শুধু ভদ্রতার খাতিরেই বলছিস, তাই তো? না, তা আমি কখন বললাম, মানে আমি তো বলতে চাইলাম। আদ্র থামিয়ে দিয়ে বলল, থাক, কিচ্ছু বলতে হবে না এখন, যা ভেতরে যা, দুদিন পর বিয়ে, বাকিটা না হয় তখন বলিস। হ্যাঁ, বিয়ে? এমন আজকে উঠলি কেন? দুদিন পর যে আমাদের বিয়ে তা ভুলে গেছিস? কিন্তু আজ বাদে কাল তো এঙ্গেজমেন্ট, তার পরপরই বিয়ে। এঙ্গেজমেন্ট? এঙ্গেজমেন্ট আবার এত আয়োজন করে করার কি আছে? কথা শেষ করেই সে সে তার প্যান্ট পকেট থেকে একটা ছোট্ট বক্স বার করলো। তাতে ভীষণ সুন্দর দুটো আংটি। একটা বের করলো সে, সময় নষ্ট না করে তা পরিয়ে দিল রিনির আঙ্গুলে। তারপর অন্যটা তার হাত দিয়ে বলল, নে, এবার আমায় পরা। রিনি হাঁ হয়ে তার মুখ পানে চেয়ে আছে। লোকটা করছেটা কি? কিচ্ছু যেন তার মাথায় ঢুকছে না। আদ্র আবার বলে উঠলো, কি হলো, পরিয়ে দে, এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? হতভম্ব হয়ে বলল রিনি, কি করছো এটা? মাথা গেছে তোমার? আমার মাথা ঠিকই আছে, আংটিটা পরা। আর দুদিন বাদে আমাদের এঙ্গেজমেন্টের নয়, বিয়ের দিন। আমি অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছি, আয়োজন ও সেটার উপর ভিত্তি করেই হচ্ছে। তোকে আমার একটুও ভরসা নেই। যখন তখন তোর মতিগতি মতিগতি হতে পারে, মতিভ্রম হতে পারে। এই রাজি তো এই রাজি না, আর আমি তোকে এই নিয়ে একটু রিস্ক নিতে চাই না, বুঝতে পারলি? নে, আংটি পরা জলদি। রিনি তেমন হতভম্ব হয়ে বাইরের দিকে আদ্রর হাতের আঙ্গুল ঢুকিয়ে দিল আংটিটা। আদ্র মুচকি হেসে বলল, এবার যা।
আদ্র নিজেও গাড়ি গড়িয়ে চলে গেল। রিনি তখনও দাঁড়িয়ে আদ্রর যাওয়ার পানে চেয়ে। এই লোকটা অদ্ভুত, ভীষণ অদ্ভুত। একবারও তার বিস্ময় কাটানোর চেষ্টা করলো না। এমন অদ্ভুত এঙ্গেজমেন্ট আর কারো হয়েছে রিনির জানা নাই। তবে তবে আদ্রর ভয়টা নেহাতই অমূলক নয়। রিনির আদ্রর প্রতি একটু আধটু দুর্বলতা থাকলেও তাকে বিয়ে করতে রিনির মন সায় দিচ্ছে না এখনো। সে নিজেকে নিয়ে দ্বিধায় ভুগছে। আদ্র যতই বলুক সে তাকে ভালোবাসে, কিন্তু একটা কথা তো সত্যি, রিনি একজন ডিভোর্সি মেয়ে। তার উপর অতীত এখনো পিছু ছাড়েনি তার। সুহান বারবার ফোন দিয়ে বিরক্ত করছে তাকে, ভয় দেখাচ্ছে। আদ্রর বাবা মা এমনিতেই ছেলের কথায় রাজি হলেও তার জন্য নিজের মান সম্মান খোয়াবে না নিশ্চয়। যদি সোহান কোনো উল্টাপাল্টা কাজ করে, যদি অনুষ্ঠানে এসে তাকে নিয়ে কোনো গুজব ছড়ায়। কারণ সোহান এখন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। সব থেকে বেশি কেঁপেছে ওটার জানার পর যে জাহাঙ্গীর চৌধুরী পরিকল্পনাতেই মেহের তার জীবনে এসেছে। দুই কুল হারিয়ে সুহান তাই দিশেহারা হয়ে উঠেছে। জাহাঙ্গীর চৌধুরীর উপর থাকা রাগ থেকে সে রিনির ক্ষতি করতে চাইছে। রিনি যদিও নিজেকে নিয়ে ভাবছে না, কারণ তার এই জীবনের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে। সে আর কখনোই নিজের সাথে জীবন জড়াতে জড়াতে চায় না। এমনিতেই সে যতটুকু স্ট্রং পার্সোনালিটির হোক না কেন, সে তো মানুষ। তারও তো একটা তারও তো একটা সহ্য সীমা আছে। সেও ভেঙে পড়ে। কিন্তু সে এখন ভাবছে শুধু আদ্রকে নিয়ে। আদ্রকে বারবার বলা সত্ত্বেও সে তার পিছু ছাড়তে নারাজ। এত লোকজনের সামনে রিনি চায় না আদ্র কিংবা তার পরিবারের মুখ ছোট হোক তার জন্য। কিন্তু সেই বা কি করবে এখন? তার বাবাও কেমন যেন অবুঝের মতো করছে, বুঝতেই চাইছে না। সে ছাড়া বাকি সবাই তার মতের বিরোধে। আদ্র তো জেদ ধরেই বসে আছে, সে বিয়ে করলে তাকেই বিয়ে করবে। কাল রাতটা রিনির জীবনের সব থেকে সুন্দর রাত ছিল। আদ্রর সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত সে বারবার মনে করছে। রিনির অবুঝ মন কয়েকবার তাকে বলল সব ভুলে নতুন করে শুরু করতে, আদ্রর সাথে নতুন জীবনের সূচনা করতে। কিন্তু রিনির মস্তিষ্ক সায় দিচ্ছে না। ওই যে বলে না, গড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। রিনির অবস্থা হয়েছে তাই। সোহানের অমন অমূলক হুমকিতেই রিনি ভয় পাচ্ছে এই ভেবে আদ্রর পরিবারের লোক তাকে কি ভাববে। রিনির ভাবনা আর স্থায়ী হলো না বেশিক্ষণ। দেখতে দেখতে দুটো দিন কেটে গেল চোখের পলকে। আজ রিনির বিয়ে। বিয়েটা তার বাড়িতেই হচ্ছে। খুব বেশি আয়োজন নয়। তাড়াহুড়োটা একটু বেশিই হচ্ছে বলে মনে হয় রিনির। কিন্তু কেন? শুধু কি রিনির বিয়েতে না করে দেবে এই ভেবে? রিনি বুঝলো না কিছু। রিনির বন্ধুরা এসেছে তাকে সাজাতে। ঈশা আসেনি, ও আসবে বরযাত্রীর সাথে। পিতু রিনিকে সাজিয়ে দিল। মেয়েটার সাজানোর হাত ধারণ। নৌশ আর তন্ময় জাহাঙ্গীর চৌধুরীর সাথে বাকি কাজ সামলাচ্ছেন। রিনির মাকে আজ বড্ড মনে পড়ছে। বাবা যদিও তাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, সর্বোচ্চ চেষ্টা করে গেছেন মেয়েকে সুখে রাখতে, ভালো রাখতে, মায়ের আদর দিতে। কিন্তু তা কি সম্ভব? কোথাও না কোথাও তো একটু অপূর্ণতা থেকে যায়। ঠিক এমন সময় তন্ময় ছুটে এলো উপরে। রিনি আর পিতু অবাক হয়ে চাইলো তার দিকে। ছেলেটা হাঁপাচ্ছে। পিতু জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুই এমন করছিস কেন? বর এসেছে। পিতু কপাল চাপড়ে বলল, তো এটা তো খুশির খবর। তুই এমন করে এলি, মনে হয় কোনো অঘটন ঘটেছে। তন্ময় আবার বলে উঠলো, অঘটনই ঘটেছে। বরের সাথে ওই বেয়াদব সুহানটাও এসেছে। শুধু তাই নয়, সে ইতিমধ্যে ঝামেলা বাঁধানোও শুরু করে দিয়েছে। আমাকে না জানিয়ে আমার বউকে আবার বিয়ে দিচ্ছেন? বাহ বাহ, কি ভেবেছেন এত সহজে আমাকে গাড় থেকে নামাতে পারবেন? তা তো হবেই না। সুহানের কথাগুলো শুনে রাগে তেতে উঠলেন জাহাঙ্গীর চৌধুরী। তাকে মারার জন্য উদ্যত হলেন। আদ্র তৎক্ষণাৎ তার হাত চেপে ধরলো, শান্ত করার চেষ্টা করলো। জাহাঙ্গীর চৌধুরী চেঁচিয়ে উঠলেন, বউ? কিসের বউ? লজ্জা করছে না তোর এই বিয়ে এই এই কথা বলতে? সুহান নির্লজ্জের মতো বলে উঠল, না, করছে না। কিসের লজ্জা? আপনি পরিকল্পনা করে আমাকে আর রিনিকে আলাদা করেছেন। কি ভেবেছেন আমি জানতে পারবো না? যা হয়েছে সবকিছুর পিছনে আপনার হাত ছিল। আমি সব জেনে গেছি। মেহেরকে আপনিই পাঠিয়েছিলেন না আমার আর রিনির সম্পর্ক ভাঙতে? স্বীকার করুন। জাহাঙ্গীর চৌধুরী রাগে কাঁপতেছেন রীতিমতো। কাঁপতে কাঁপতে বললেন, আমি আমার মেয়ের জীবন বাঁচাতে এটা করেছি।
তুই যে কতটা জানোয়ার আর শয়তান তা আমি টের পেয়েছি বহু আগেই। সবকিছু জেনে শুনেও আমার মেয়েটাকে তোর কাছে রাখবো তা তুই ভাবলি কি করে? আচ্ছা, এখন নিজের দোষ ডাকতে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন? শুনুন সবাই, এই যে জাহাঙ্গীর চৌধুরী কি দেখছেন, ইনি মোটেও সুবিধার লোক নন। উনি লোক লাগিয়ে আমাদের সম্পর্কের মাঝে ঝামেলা বাঁধিয়েছেন। তারপর দোষ আমাকে দিয়ে ডিভোর্স করিয়েছেন ওনার মেয়ের সাথে। আর এখন কদিন যেতে না যেতেই মেয়েকে আবার বিয়ে দিচ্ছেন। আমার জীবনটা নষ্ট করে আমার বাবাকে পদে বসিয়েছেন। আমার বিজনেসের যত শেয়ার হোল্ডার ছিল সবাইকে কিনে নিয়েছেন, যেন তারা আমার বিজনেস আর কন্ট্রিবিউট না করে। এত কিছু করেও বলবেন কিছু ভুল করেননি আপনি? রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলে উঠল সুহান। জাহাঙ্গীর চৌধুরী প্রতি উত্তরে বলে উঠলেন, আচ্ছা, আমি তোর জীবন নষ্ট করেছি, তোদের সম্পর্ক ভেঙেছি? কেন? তুই কি কচি কুকা যে একটা মেয়ে এসে বলল এসো আমার সাথে শুয়ে পড়ো আর তুই শুয়ে পড়বি? দোয়া তুলসী পাতা তুই? তবে একটা বাইরের মেয়েকে শিডিউল করে কেমন করে? তুই যদি এতই ভালোবাসিস আমার মেয়েকে তবে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ালি কেমন করে? আর তুই শুধু ওই মেয়েই নয়, আর আগেও যেসব মেয়েদের সাথে তোর সম্পর্ক ছিল তাদের তাদের নিয়ে কি বলবি? কোনো কথা বেরোলো না সোহানের মুখ দিয়ে। রিনি ততক্ষণে সেখানে ছুটে এসেছে। সোহানকে দেখে তার কাছে গেল, চেপে ধরলো রিনির হাত। রিনি, চলো আমার সাথে, চলো এখান থেকে, আমি তোমায় নিতে এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি রিনি, আমার সাথে চলো, আমরা আবার বিয়ে করব। সোহান ভেবেছিল সেই বললেই রিনি সুর করে তার সাথে চলে যাবে, কিন্তু তা হলো না। রিনি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। পরপর সোহানের গালে চড় বসিয়ে দিল। শুধু চড়ই মেরে শান্ত হলো না সে। সোহানের দু সোহানের দু পায়ের মাঝে সজোরে লাথি মারলো। সোহান দূরে ছিটকে পড়লো, কোকিয়ে উঠলো ব্যথায়। রিনি রাগে চেঁচিয়ে উঠলো, লজ্জা করে না তোমার? এত কিছুর পরেও আজ আবার নির্লজ্জের মতো এসেছো এখানে? ভেবেছো তুমি বললেই আমি তোমার সাথে চলে যাব? এত বোকা মনে হয় আমায়? রিনি, আমার কথা শোনো। তোমার বাবা এসব বেশ করেছে। আমার বাবা যা করেছে আমার ভালোর জন্যই করেছে। তোমার মতো জানোয়ারের হাত থেকে আমায় মুক্ত করেছে। বাবার বিরুদ্ধে একটা বাজে কথা বললে তোমায় জিভ টেনে আমি চিড়ে ফেলবো। সুহান আর কিছু বলার সুযোগও পেল না। ততক্ষণে জাহাঙ্গীর চৌধুরী ইনফর্মে পুলিশ এসে পৌঁছে গেছে এখানে। জাহাঙ্গীর চৌধুরী আগেই বলেছিলেন সুহান এসে ঝামেলা বাঁধাতে পারে, তাই তিনি পুলিশকে ইনফর্ম করে রেখেছিলেন। পুলিশ এসে সুহানের হাতে হ্যান্ডকাপ পরালো। সুহান রিনির দিকে তাকালো, চোখে মুখে অসহায় বোধ। রিনি মুখ ফিরিয়ে নিল। পুলিশ নিয়ে চলে গেল তাকে। রিনির চোখ থেকে দুপোঁটা পানি গড়িয়ে পড়লো। আদ্র আলতো করে মুছে দিল তার তার দুগালে হাত রাখলো। কাঁদছিস কেন? সব প্রবলেম সলভ হয়ে গেছে তো? আমার সাথেই কেন এমনটা হতে হতে হলো বলুন তো? আমি তো কখনোই খুব বেশি কিছু চাইনি, শুধু একটু শান্তিতে বাঁচতে চেয়েছি, ছোট্ট একটা সুখের সংসার চেয়েছি। অথচ দেখো, সেই আমার কপালে জুটলো কিনা এমন এক টক চুচ্চর বিতৃষ্ণা ধরে গেছে আমার নিজের উপর। ইস, এমন কথা যেন আমার কখনো না শুনি। কে বলেছে তোর কপালে কিচ্ছু জুটেনি? এখনো যে পুরো জীবন বাকি পড়ে আছে। তোর সব না পাওয়ার ইচ্ছা পূরণ করব আমি, কথা দিচ্ছি। এই যে হাত ধরলাম, আর নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত আগ অব্দি ছাড়বো না এই হাত। বিশ্বাস করিস তো আমায়? মাথা নাড়লো রিনি। আদ্র আদ্র তার কপালে চুমু খেলো আলতো করে। তবে বিশ্বাস করে, আর একটু ধৈর্য ধর, সব দেবো তোকে, যা তুই চাস। রিনি কান্না থামালো। সবাই দুজনকে নিয়ে বসালো চেয়ারে। কাজী সাহেব বিয়ে পড়ালো। কবুল বলতে গিয়ে রিনির গলা কাঁপলো। আদ্র তার হাত ধরলো শক্ত করে। ভরসা দিল ভরসা পেল রিনি। অবশেষে দুজনের সম্মতিতে কবুল বলে বিয়ে সম্পন্ন হলো। আদ্র সবার সামনে জড়িয়ে ধরল রিনিকে। তার কপালে দীর্ঘ চুমু খেলো। আর না, আর কাঁদবি না, তোর কান্না শেষ এখানেই। এই চোখ থেকে আর পানি ঝরতে দেব না আমি। রিনি মাথা তুলল না, আদ্রকে দূরেও সরলো না, শুধু চুপচাপ দাঁড়িয়ে মুহূর্তটাকে উপভোগ করতে লাগলো। আদ্রর কণ্ঠে ধরে এলো গোর জড়াতে কণ্ঠ বেড়ে গোর জড়ানো কণ্ঠে বলে উঠলো সে, ভালোবাসি তোকে। আমার আমার শুরু তুই, শেষও তুই। তোকে ছাড়া আমি নিজেকেও ভাবতে পারি না। দূরে যাস না কখনো, তোকে ছাড়া আমি বড় অসহায়। যাবি না তো?
মাথা দুলালো রিনি, যাব না, কখনো যাব না। আদ্র হাসলো, কপালে কপাল ঠেকালো, দু দুগালে হাত রাখলো তার। তুই যেতে চাইলেও যেতে দেব না আমি, ধরে রাখবো এমন শক্ত করে। তুই আমার, আমার নিশি পাখি, আমার রিনি পাখি, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি আমিও। সমাপ্ত। জুনুন এসকে জান্নাত। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প আর কোনো চ্যানেলেই পাবেন না, আমাদের চ্যানেলেই পাবেন। শুধু আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখুন, আমাদের চ্যানেলটি সবসময় ফলো করুন, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট করে জানাবেন অবশ্যই গল্পটি কেমন হয়েছে। দেখা হবে অন্য একটি গল্পে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।